দাদা নেটওয়ার্ক ইস্যু হইলে অবশ্যই বলবেন, হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু হলে অবশ্যই বলবেন। ওকে, চলেন আমরা অনেকেই অ্যাটেন্ডেন্স দিয়েছি হয়তোবা, অ্যানোনিমাস মেম্বার হিসেবে দিয়া ইয়া হয়েছে, পোস্ট হয়েছে। আচ্ছা, আমাদের নাজিম স্যার প্রথম দিয়েছেন। দেখি নাজিম স্যারের আপডেটটা দেখি। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ওকে, স্টার্ট আপটা ওকে, গুড। দেন নেক্সট সেকশন অ্যাবাউট মি। ওকে, যে আমাদের নাজিম উদ্দিনের তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু কন্ট্যাক্ট ফর্মটাকে আরেকটু মডিফাই করলে অনেক সুন্দর হয়ে যাবে। গুড, থ্যাংক ইউ স্যার। কিপ ইট আপ। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা। আচ্ছা, এরপরে আরেফিন হাসান। ওকে, গুড, সুন্দর হয়েছে, কিপ ইট আপ। মাসেল চৌধুরী, দেখি স্যার কি কি বানালেন। হ্যালো, মাই নেম ইজ মাসেল, এবং অ্যাবাউট মি, আর এটা হলো ফুটার কন্ট্যাক্ট পার্ট। ওকে, আমাদের কাউসার রেজওয়ান স্যার, দেখি শুধু কি অ্যাপ্লিকেশন ইয়ে ফর্মই দিয়েছেন, কন্ট্যাক্ট ফর্ম? আচ্ছা আচ্ছা, গুড। বাকিটাও করে ফেলেন তাহলে, আমাদের বাকিটুকু যদ্দূর আছে, এদ্দূর পেরেছেন আমার মনে হয় বাকিটাও পেরে যাবেন, সহজ হবে ইনশাল্লাহ, করে ফেলেন। ওকে, এরপর আমাদের ডিএচ এর রায়হান, অনেক সুন্দর, উনি তো প্রায় অনেকগুলো কাজ করেছেন, গ্রেডিয়েন্ট ইউজ করেছেন, বর্ডার, সিএসএস অনেকটুকু ক্ষেত্রে উনি ব্যবহার করেছেন প্রায়। প্রসেসটা কিন্তু সুন্দর হয়েছে, গুড, কিপ ইট আপ, হ্যাঁ, করতে থাকেন। ওকে, আমাদের মজিদ স্যার, রহমান মজিদ, আহ, উনি আবার খুব সুন্দর করে বক্স প্যানেল তৈরি করেছেন, গুড। ওকে, এরপর আছে আমাদের আব্দুল খালেক। ওকে, মাই নেম ইজ আব্দুল খালেক, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কিছু সুন্দরভাবে কাজ করেছেন, গুড, সুন্দর হয়েছে কিন্তু কাজটা। ওকে, এরপর আমাদের শাহজাহান নুরি, রেজাল্ট দিয়েন, হ্যাঁ, রেজাল্ট দিয়ে আমরা একটা আউটপুট পাই, তখন আমরা বুঝতে পারি যে কি ডিজাইন করা হচ্ছে। হ্যাঁ, রেজাল্ট না দিলে তো বলা মুশকিল, রেজাল্ট দিলেই আমরা বুঝতে পারবো যে কোড আসলে কি কার্যকর হচ্ছে কিনা। যে শুধু কোড দিয়েছেন। আচ্ছা, এই যে এখন রেজাল্ট আসছে, এক পোস্টেই সব দিয়ে দিন, হ্যাঁ, একসাথে সব অ্যাড করে দিন। ওকে, কন্ট্যাক্ট মি শাহজাহান। ওকে, উনি প্রতিটা ইমেজের জন্য একটা একটা পোস্ট করেছেন আর কি। ওকে, মাশাল্লাহ। ওকে, এবার আমাদের রাজীব বর্মন। হুম, গুড। মাইকেস কোন ভাষায়? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। সুন্দর হয়েছে, মানে মিনিমাল একটা সাইড, বাট কাজের প্রসেস ইয়াটা কিন্তু সুন্দর। থ্যাংক ইউ স্যার। হুম, কি দিয়ে করেছেন দেখি তো।
স্যার HTML CSS। হুম, ঠিক আছে, খুব ছোটখাটোর মধ্যে একটা সুন্দর ওয়েবসাইট দাঁড় করেছে। থ্যাংক ইউ স্যার। ওকে, আমাদের এরপরে রবি স্যারেরটা আছেন। এটা তো মনে হয় দেখেছি না, মেন্টাল মা ডেন্টাল ক্লিনিক, এটা মনে হয় আমরা রিভিউ করেছি, রাইট? আচ্ছা, কি ও, অনেকেই জয়েন হয়ে বসে আছে। ওকে, সুন্দর হয়েছে কাজটা সবার। চলেন এবার আমরা একটু আমাদের ইয়েটা কন্টিনিউ করি, হ্যাঁ? আমরা আমাদের ওয়ার্ডপ্রেস মডিউলটা একটু অ্যাক্টিভ করি। ওকে, ওকে স্যাররা অনেকেই পরবর্তীতে জয়েন করেছেন, আমি একটু আরেকবার রিপিট করে দিই। আমি আজকে হোম টাউন থেকে ক্লাস নিচ্ছি, হ্যাঁ? তো আমার কথা থেকে বাফার হতে পারে, অথবা স্ক্রিন আগে সাউন্ড পরে, এরকম হতে পারে। যদি এরকম প্রবলেম ফেস করেন অবশ্যই ইনস্ট্যান্ট ইনফর্ম করবেন। আরেকটা বিষয় আমি একটু ইজি করে দিই। হাসনাত স্যার, আপনি কি আছেন? সিএসএস কোড কেন জানি কাজ করে না, হয়তোবা তাহলে কোডিং স্ট্রাকচারটা একটু দেখতে হবে, দেখে আমি তাহলে কনফার্ম করতে পারবো। হাসনাত তালুকদার স্যার, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি একটু অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছি। আপনার যে কাজটা হবে, যদি নতুন কেউ জয়েন হয় একটু অ্যাড করে দিয়েন, করতে পারবেন না? জি ভাই, করতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, এটা একটু করিয়েন, হ্যাঁ? তাহলে আমি এইদিকে ক্লাসে একটু ফোকাস করবো আর কি। জাস্ট খালি আপনি একটু জয়েন করে দিন। আর ফেক অ্যাকাউন্ট হলে জয়েন করিয়ে না, শুধু ফেক অ্যাকাউন্ট ছাড়া বাকি সবাইকে জয়েন করে দিন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা অ্যাকচুয়ালি সিএমএস। সিএমএসটা আলোচনা করার আগে আমাদের প্রিভিয়াস ক্লাসের এই এসটিএমএল সিএসএস এক ক্লাসে এত কিছু দেখার পিছনের রিজনটা আমরা আগে একটু ইনশিওর করে দেই আরেকবার, হ্যাঁ? দেখেন, আপনি সিএমএস দিয়ে যা করেন না কেন, বিহাইন্ড দ্য সিন কিন্তু আপনার এই এইচটিএমএল এই সিএসএস গুলোই কাজ করছে। তো এই একটা বড় রিজন, যার কারণ হলো যে বিহাইন্ড দ্য সিন অ্যাকচুয়ালি কি হচ্ছে এটাকে ভেরিফাই করার জন্য আমাদের এই জিনিসগুলো ইনফর্ম করা বা জানানো। ওকে, এটা আমাদের ক্লিয়ার। সেই জন্য আজকে আমরা এখন একেবারে নতুন একটা এনভায়রনমেন্টে যাব, যেটার সাথে আজকের গত ক্লাসের কোনো মিল নেই, একেবারে মিলই পাবেন এই না ধরতে গেলে। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেন দিয়ে শুরু হচ্ছে। সর্বপ্রথম, হোয়াট ইজ সিএমএস? সিএমএস কাকে বলে? সিএমএস ইজ স্ট্যান্ড ফর কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আরেকবার, সিএমএস কাকে বলে? সিএমএস ইজ ইকুয়াল টু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিএমএসকে ব্যবহার করে আপনি একটি ওয়েবসাইটকে খুব সহজে বিল্ড করতে পারেন। কারণটা হলো সেই তার সফটওয়্যারটা এরকমভাবে বিল্ড আপ করা যে সে কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারে। ঠিক আছে, ওকে। এখন আসেন সিএমএস এর একটু ব্যাক জার্নি বলি। টু বি অনেস্ট, সিএমএস এর যদি আমি একবারে ডেপথ লেভেল থেকে আলোচনা করি, আপনারা লিটল বিট কনফিউজড হবেন। কারণটা হলো এই পুরো ওয়েব জগৎটা একটা সিএমএস, সিএমএস এর ভিতরে আরেকটা সিএমএস। তো এই জিনিসটা খুবই কনফিউজিং একটা পার্ট হবে, সেজন্য আমি একবারে শর্টলি বলি। সিএমএস এর যাত্রা অরিজিনালি শুরু হয় 2003 সাল থেকে। 1993-তে আমাদের যখন ওয়েবটা ইন্ট্রোডিউস হয়, এই 10 বছরে খুবই ভালো একটা রেভলিউশন কিন্তু আমাদের ওয়েব জগতের কারণে হয়েছে, যেটা একটা রেভলিউশনারি টেক হিসেবেও কিন্তু অনেক কি পেয়েছে, প্রাধান্যও পেয়েছে।
যার ফলে এই ওয়েবের মধ্যে মানুষরা যখন চিন্তা করলো যে যেহেতু ওয়েবটাতে মানুষ অনেক বেশি ঝুঁকছে, হোয়াট ইফ আমরা ওয়েবটাকে আরও ইজি করি। দেখেন একটা সময় ইন্টারনেট ছিল না, ওয়েব ছিল না, শুধু সফটওয়্যার ছিল। সফটওয়্যার থাকার ফলে মানুষকে সফটওয়্যার বিল্ড করতে হতো, ডিভাইস তৈরি করতে হতো, ডিভাইসের হার্ডওয়্যার সম্পর্কে নলেজ রাখতে হইতো, দেন ওই হার্ডওয়্যারের উপর বেসিস করে আমি কীরকম একটা সফটওয়্যার মেড করতে পারি সেটার একটা কি আলাদা আলাদা টেকনোলজি ল্যাঙ্গুয়েজ ছিল, যার কারণে ক্রিয়েটিং প্রসেসটা কিন্তু অনেক জটিল হয়ে গেছে। ঠিক আছে, তো 1993 পর থেকে কিন্তু এই জিনিসটা অনেক ইজি হয়ে যায়। এখন কথা হলো অনেক ইজি হলেও ওয়েব ডিজাইনে HTML করো, CSS করো, একটা ওয়েবসাইট ইন্টারফেস নিয়ে কিছুর কি করো, থিঙ্কিং করো, এটাও কিন্তু ওই সময়টায় কি অনেক সহজ জিনিস, বাট মানুষের জন্য এটাও একটা সময় কি একটু জটিল মনে হয়। একটা বিষয় আছে না যে মানে শুইতে দিয়ে বসতে দিলে শুইতে চায়, অনেকটা এরকম আর কি। আমরা কি খুব ইজি একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আমাদের কি এই যে ওয়েব ডিজাইন প্রসেসে আমি কমিউনিকেট করতে পারি আমার অডিয়েন্সের সাথে, আরও সহজ কি করা যায়। তো ওই সহজ সহজ করতে করতে এই 2003 সালে ইন্ট্রোডিউস হয় CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মোরাল ভিশনটা কি ছিল ওই সময়টায় 2003 সালে? অনেকটা এরকম ছিল যে আমাদের ওই সময়টায় সবচাইতে বেশি জনপ্রিয় যে ইয়াটা ছিল সেটা হলো ব্লগিং করা। এখন তো ব্লগিং মানে হলো ভিডিও ব্লগ, তাই না? আদার্স ওয়ে টু ব্লগ, পডকাস্ট হয়ে আসছে, মানে এখন কমিউনিকেশন সিস্টেমটা অনেকটা এরকমভাবে রিয়্যাক্ট করে। বাট 2003 সালে তখন আমরা যে টেকনোলজির সাথে কানেক্টেড ছিলাম সেই টেকনোলজির নামটা হলো ওয়েব 1.0। ঠিক আছে, তো ওয়েব 1.0-র মধ্যে কিন্তু অনেক ল্যাকিংস ছিল, ল্যাকিংস বলতে লিমিটেশন ছিল। আপনি কিন্তু ওয়েব 1.0 এর মাধ্যমে আপনি ইনডাইরেক্টলি কি করতে পারতেন না, কমিউনিকেট করতে পারতেন না। ধরেন আজকে আমি আপনার সাথে কমিউনিকেট করছি, এই যে আমি আজকে কথা বলছি, আপনারা সবাই এই যে লিস্টে থাকা ফারাবি, রাজীব, নাজিমুদ্দিন, আসিফ সবাই শুনতে পাচ্ছেন আপনারা। এটা কিন্তু ওয়েব 2.0 এর বদলে। এখন কিন্তু আমরা যে টেকনোলজি ইউজ করি সেটা কিন্তু ওয়েব 2.0, কিন্তু ওই সময়টা ছিল ওয়েব 1.0। 1.0 এর লিমিটেশনটা এরকম ছিল, আমরা ইনডাইরেক্টলি লাইভ কমিউনিকেশন করতে পারতাম না। হয়তোবা আমি কি করতাম, তাকে হয়তো আমি একটা পোস্ট করতাম, সে আমার পোস্টটা পড়তো, ওই পোস্টের কমেন্ট সেকশন অনুযায়ী কমেন্ট করতে পারতাম। তো এই যে লিমিটেশন যে ছিল, সেই লিমিটেশনের কারণে ওই সময়টা সবচাইতে বেশি জনপ্রিয় ছিল কি আমাদের ব্লগিং করা, ব্লগ, কন্টেন্ট ব্লগিং। তো ওই সময়টা কন্টেন্ট ব্লগিংয়ের ক্ষেত্রে অনেক ওয়েবসাইট আপনারা কিন্তু নাম শুনেছি, যেহেতু আমাদের বাংলাদেশে আমরা টেকনোলজিগুলোর পপুলারিটি ওইখান থেকে হয়ে আস্তে আস্তে কিন্তু একটা লম্বা সময়ের প্রসেস। তো আমার সময়ে আমি কিন্তু ব্লগ স্পট নামক যে টেকনোলজি ছিল, ব্লগ স্পট, আমি এখন অনেক ওয়েবসাইট দেখি যারা এখনও ব্লগ স্পট ইউজ করে। পরে হলো গুগল ব্লগস বা গুগলেরও অনেক কি আছে ওয়েবসাইট আছে, ব্লগার আছে, এরকম কি অনেক প্ল্যাটফর্ম ছিল, ওই সময়টা অনেক জনপ্রিয়। এখন কথা হলো এই সময়টায় ওই সময়টা এত জনপ্রিয়তা হওয়ার কারণে কিছু কোম্পানি চিন্তা করলো যে ঠিক আছে এখানে তো লিমিটেশন দেওয়া, ব্লগার কিন্তু আপনি চাইলে কিন্তু নিজের মতো করে প্রোফাইলটাকে সাজাতে পারেন না, অনেক লিমিটেশন থাকে। কিভাবে আমরা লিমিটেশনটাকে একটু কমিয়ে এনে আমি আমার অডিয়েন্সকে একটু ফ্রি উইল দিই, যার মাধ্যমে তারা যেভাবেই চাক সেভাবে যেন তারা তাদের ওয়েবের ইন্টারফেসটা তৈরি করতে পারে এবং খুব সুন্দরভাবে বিল্ড করতে পারে। এই টার্গেট নিয়ে যাত্রা শুরু হয় CMS এর। স্যারটা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কোনো বাফার হচ্ছে? জি শুনতে না না পাচ্ছি। কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, স্যার আলহামদুলিল্লাহ। এখন ক্লিয়ার আছে স্যার, ওকে, ক্লিয়ার আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওকে। তো এরপর থেকেই এই যে CMS এর যাত্রা শুরু। এই CMS এর যাত্রা শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে এক্সপ্যান্ড হতে থাকে এবং এই বর্তমান সময়ে CMS খুবই কি একটা জায়েন্ট, যেটা বলে আমরা যে আমাদের ওয়েব সেক্টরে প্রায় 40% মার্কেট, 40 বা 43 এটা এরকম মানে আকপিচ হয়, বাট 43% মার্কেট এখন CMS এর দখলে। 43%, ইটস হিউজ, আমি ফিল করি। ঠিক আছে, ওকে। তো এই হলো ব্যাক স্টোরি যে CMS তৈরির ভ্যারিয়াস রিজনটা কি ছিল এবং CMS তৈরির কারণে মানুষটা এখন কিভাবে কানেক্টেড হচ্ছে।
এখন আসেন সিএমএস, এটা হলো একটা প্রসেস। প্রসেস মানে কি? মানে হলো আপনাকে একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, এখন আপনি ওই রাস্তা ব্যবহার করে কি করতে পারবেন, আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন এই রাস্তাটা। ঠিক আছে? কত বড় বড় পাহাড় আছে, একটা সময় কিন্তু ওই পাহাড়গুলো মানে বেয়ে ওঠা কিন্তু খুবই টাফ ছিল। কেউ উদ্যোগ নিল, উদ্যোগ নেওয়ার পরে একটা রাস্তা বানালো, যার ফলে আমাদের জন্য অনেক রাস্তা সহজ হয়ে গেল। এই যে এই প্রসেসটা হলো সিএমএস। সে আমার ওয়েবসাইটটাকে বানিয়ে দেওয়ার জন্য একটা প্রসেস তৈরি করে দিয়েছে। এখন কথা হলো, সেই প্রসেস যদি আমি কাজ করতে চাই, আমি কিন্তু ইনডাইরেক্টলি সিএমএস না, আমাকে ওই সিএমএস এর অভ্যন্তরীণ কোনো সফটওয়্যার ইউজ করতে হবে। পাহাড় কেটে খুব সুন্দর করে একটা রাস্তা বানানো হলো। এখন সেই রাস্তায় আপনি কি গাড়ি দিয়ে যাবেন, আপনি কি হেঁটে যাবেন, সাইকেল দিয়ে যাবেন, এটা কিন্তু আপনার চয়েস, তাই না? আপনি হেঁটেও যেতে পারেন, আপনি গাড়ি দিয়েও যেতে পারেন, হুন্ডা করেও যেতে পারেন, সাইকেল দিয়েও যেতে পারেন। ঠিক সিএমএস এর যে সার্ভিসটা আছে সেটা যদি আপনাকে ইউজ করতে হয়, আপনাকে সেই সিএমএস এর আন্ডারে থাকে কোনো একটা সফটওয়্যার তো ইউজ করতে হবে। এখন সেই সফটওয়্যারগুলো কি কি আমি এটা একটু জেনে আসি। আমি যদি এখানে সিএমএস সফটওয়্যার লিস্ট লিখে সার্চ করি, হিউজ অ্যামাউন্ট অফ কালেকটিভ লিস্ট আপনার সামনে উপস্থাপিত হবে। হিউজ, এই যে দেখেন, প্রায় 50+। তার মানে কি 50-এরও অধিক সফটওয়্যার আছে যারা সিএমএস প্রসেস ফলো করে আমাদেরকে খুবই সহজতর একটা এনভায়রনমেন্ট বিল্ড আপ করে দিয়েছে, যার কারণে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। এখন বিষয়টা হলো, এই যে এতগুলো সফটওয়্যার, এখন এতগুলো সফটওয়্যারকে আমরা বসে বসে শিখবো নাকি? এখন এটাও তো আরেকটা কি বোকামি, তাই না? এখানে তো অনেক সফটওয়্যার। এখন না, আমরা এতগুলো সফটওয়্যার শিখবো না, আমরা এদের মধ্যে স্পেসিফিক একটা সফটওয়্যার শিখে সেটার উপর বেসিস করে আমরা কাজ করব। এখন আমরা যে সফটওয়্যার চুজিং করব, সফটওয়্যার চুজিং স্যার কথা আসতে আচ্ছা, তো যেটা আলোচনা করতেছিলাম, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? ওকে। তো এখন আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে যদি আমাদেরকে এখন হয় যে ভাই আমরা এখন সিএমএস এর মধ্যে কোন সফটওয়্যারকে ব্যবহার করে আমরা আমাদের এই ওয়েবসাইট যাত্রা বা ওয়েবসাইট জার্নি করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের কয়েকটা পয়েন্ট আমাকে সামনে রাখতে হবে। নাম্বার 1 পয়েন্টটা কি? ভাই আমি যে পয়েন্টটা নিয়ে কাজ করব সেটা কি জনপ্রিয় কিনা। কারণ আমি এমন একটা সেক্টরে শিখলাম বা আমি একটা জিনিস শিখলাম যেটার আসলে জনপ্রিয়তাই নেই, তাহলে কি ওটার কোনো লাভ আছে? তার মানে আমাকে সর্বপ্রথম যেটা চেক করতে হবে, নাম্বার 1 পপুলারিটি কেমন, ঠিক আছে? নাম্বার 2 সেটার রিসোর্সেস আছে কিনা, মানে সেটার পপুলারিটি আছে কিন্তু কাজ করার মতো কোনো স্কোপ নাই, তাহলে সেখানে কি আমার কোনো কন্ট্রিবিউশন দিয়ে লাভ আছে? তাহলে ওয়ার্কিং করার স্কোপটা আছে কিনা, ওয়ার্কিং স্কোপ। এরপরে নাম্বার 3 সেটা হলো ওয়ার্কিং স্কোপ আছে, পপুলারিটি আছে, সেই কাজের প্রাইসিং রেঞ্জটা ঠিক আছে কিনা। মানে আমি এমন একটা জিনিস শিখলাম যেটা শিখতে গেলে আমাকে এখন খুবই নগণ্য ওই যে লেবার কস্ট আমাকে করতে হচ্ছে, তার মানে কি অ্যাভারেজ কস্ট প্রাইসিং আছে কিনা সেটার মধ্যে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি এখানে এই যে এখানে প্রাইসিং আছে কিনা, ঠিক আছে? এর পরবর্তীতে নাম্বার 4 যথার্থ রিসোর্সেস আছে কিনা। আমার এই যে প্ল্যাটফর্মটা আমি শিখবো, সেই প্ল্যাটফর্মে যে আমি কন্ট্রিবিউশন করব, এই কন্ট্রিবিউশনের জন্য যে অ্যাটলিস্ট একটা পারফেক্ট রিসোর্সেস তো দরকার আছে, এই কয়েকটা জিনিস আছে কিনা এই জিনিসটা আমাকে চেক করতে হবে। এবং এই 4টা পয়েন্টেই যদি আমি এখন চেক করতে যাই, সবার টপে থাকবে আমাদের ওয়ার্ডপ্রেস। কারণটা হলো আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কত রিসোর্সেস লাগবে আপনি অনলাইন থেকে রিসিভ করে চেক করে নিতে পারেন, এত রিসোর্সেস ওয়ার্ডপ্রেসের অ্যাভেইলেবল রয়েছে। এটা হলো নাম্বার 1। এরপরে পপুলারিটি। পপুলারিটির যদি আমি একটা গ্রাফ বলি, সিএমএস এ তো আমরা বললাম যে 40% বা 43% ওয়েবসাইট সিএমএস দিয়ে তৈরি, তন্মধ্যে 70% ওয়েবসাইটই তৈরি হয় আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে। তার মানে সিএমএস এর এতগুলো সফটওয়্যার আছে, সব সফটওয়্যারকে পিছিয়ে ফেলে 70% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়। বাকিগুলো কি, হ্যাঁ কেউ আছে দ্রুপাল, জুমলা, ম্যাজেন্টো, এগুলো একটু পপুলার, বাট বাকিগুলো কি আমরা হয়তোবা কখনো নাও শুনতে পারি।
হয়তোবা দ্রুপাল জুমলা 7-8%-এর একটা ইয়ে আছে, মার্কেট ভ্যালু আছে, বাট ওয়ার্ডপ্রেস 70%, যার কাছে ধারেও কেউ নাই। এরকম একটা পপুলার বা ক্রেজনেস কি ওয়ার্ডপ্রেসের উপর পাওয়া যায়। তাহলে বুঝতে পারছি আমরা যে কতটা পপুলার আমাদের ওয়ার্ডপ্রেস, এবং এই ওয়ার্ডপ্রেসের উপর হিউজ অ্যামাউন্ট অফ জব রয়েছে, এবং সেই জবের উপর আপনি হেভি লেভেলের একটা প্রাইসিংও আপনি আদায় করতে পারবেন। এবং প্রাইসিং আর ওয়ার্কিং স্পেসের জন্য আমরা একটা মার্কেট চেক করে আসতে পারি fiverr.com। ওকে, আমি একটু নিচে স্ক্রল করলাম, আমার ইয়াটা আসতে হবে, নেটটা একটু স্লো, হ্যাঁ একটু আসতে সময় দিচ্ছে, ওয়েট। ওকে, এই যে আসছে, এই যে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আমি জাস্ট খালি এখানে ক্লিক করলাম, এই যে হিউজ অ্যামাউন্ট অফ একটা লিস্ট এটা আছে। দেখেন ওয়ার্ডপ্রেসের উপর 87,000 মানুষ সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, তার মানে ভ্যালু আছে বলেই এতজন মানুষ কন্ট্রিবিউশন করছে। আর এর পাশাপাশি যারা অ্যাকাউন্ট দিয়েছে তাদের প্রতিটা ইয়াতে দেখেন 15টা অর্ডার ইন কিউতে আছে। কিউ অর্ডার মানে কি আমরা কি বুঝি? কিউ অর্ডার মানে হলো তাদের এই গিগের উপরে বা তাদের এই যে মার্কেটের তাদের রানিং অর্ডার চলতেছে, রাইট, একবার সহজ বাংলায়। তো তার মানে অ্যামাউন্ট অফ অডিয়েন্সও আছে এবং কি ওয়ার্কিং স্কোপও আপনাদের জন্য রয়েছে। এবং দেখেন প্রতিজন পার্সন প্রায় $80 $90 করে প্রতিটা পার্সন থেকে চার্জ করতেছে। ঠিক আছে, ক্যারল নামে যে ব্যক্তিটা, আমি যদি একটু তার ইয়াটা দেখি, বায়োগ্রাফি দেখি, সে 2023 সালের এপ্রিল মাস থেকে কাজ করতেছে। সে এই যে লাস্ট ডেলিভারি 14 ঘন্টা আগে দিয়েছে। ওকে, সেই পর্যন্ত 89টা রিভিউ পেয়েছে। তার মানে 89টা রিভিউ মানে এই না যে শুধু সে কাজ করেছে, সে রিভিউ পেয়েছে, এর উপরে সে কাজ করতে পারে। আমরা যেমন অনেকে আছি প্রোডাক্ট কিনে কিন্তু রিভিউ দেই না, তাই না? এরকম কি আমরা অনেকে আছি না? তো সেই ক্ষেত্রে এই জায়গাটা যদি আপনি একটু স্ট্যান্ডার্ড চেক করেন, হিউজ অ্যামাউন্ট অফ সোর্সিং সে আর্ন করতেছে। গুল মোহাম্মদ 30টা কাজ করেছে, 7টা অর্ডার রিভিউতে আছে, ইয়াতে আছে, কিউতে আছে, 23 ঘন্টা আগে ডেলিভারি করেছে। জুন মাসে 2023 সালে সে কি করেছে, ফাইবারে মেম্বার হিসেবে জয়েন করেছে। তার মানে এই ওয়ার্ডপ্রেসের উপর ওয়ার্কিং স্কোপ অনেক আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি আপনারা একটু রিভিউ করেন, এই যে দেখতে পাবেন যে ওয়ার্ডপ্রেসে ওয়ার্কিং ক্যাপাবিলিটিস অনেক, ইভেন আমাদের র কোডারদের থেকেও বেশি। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে র কোডারদের থেকেও বেশি ক্যাপাবিলিটি ওয়ার্ডপ্রেসে পাওয়া যায়। তো তার মানে আমরা সব দিক থেকে পজিটিভ রেসপন্স পেলাম, তার মানে কি আমরা এখন ওয়ার্ডপ্রেস শিখব। ওকে, এখন ওয়ার্ডপ্রেস শিখবো, চলেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ইউজ করা শুরু করি। প্ল্যাটফর্মটাও এতটাও একটু মানে একটু সহজ না, একটু বাঁকা। ঠিক আছে, তো একটু ভালোভাবে বুঝেন, কারণ আমাদেরকে আজকের ক্লাসে ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করতে হবে। তো আমাদের এইটুকু টপিকের মধ্যে এই যে 3টা কোয়েশ্চেন আনসার আমি আশা করি করে ফেলছি। এবার আসেন wordpress.org wordpress.com এই দুজনের মধ্যে পার্থক্যটা কি। ওকে, এই জিনিসটা একটু বোঝার জিনিস। এখন আপনি খুবই স্যাটিসফাইড, আপনি এখন বলে যে হ্যাঁ আসলে ওয়ার্ডপ্রেসে কাজ করা যায়। এখন আপনি ওয়ার্ডপ্রেসে সার্চ করলেন, WORDPRESS ওয়ার্ডপ্রেস, শুধু ওয়ার্ডপ্রেস, আমি না .com লিখলাম না অন্য কিছু লিখলাম, শুধু ওয়ার্ডপ্রেস লিখে যখন আমি সার্চ করলাম, সেখানে যদি আপনি দেখতে পারেন দুটো লিঙ্ক আপনাকে শেয়ার করছে। নাম্বার 1 wordpress.com, নাম্বার 2 wordpress.org, এই যে org। ঠিক আছে, এখন বিষয়টা হলো এই যে আপনারা দুটো ওয়ার্ডপ্রেসের কি দেখতে পাচ্ছেন, দুটো লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই দুটো লিঙ্কটা কি সেম কোম্পানির নাকি না ডিফারেন্ট কোম্পানির? ঠিক আছে, এই কোশ্চেনের আনসারটা একটু সহজ বাংলায় বলি। এই জিনিসটা সহজ করে বোঝানোর জন্য আমি একটু আগে এটা শেয়ার করি যে .com এটা একটা কি এক্সটেনশন, ডোমেইন এক্সটেনশন। ডোমেইন কাকে বলে, হোস্টিং কাকে বলে, পুরো আলোচনা করব। এটা হলো ডোমেইনের একটা এক্সটেনশন .com। এই কমগুলোকে রেফার করলো আমাদের কমার্শিয়াল, এইটারই শর্ট ফর্ম হলো .com। ORG মানে হলো অর্গানাইজেশন, মানে হলো এমন কোন একটা অর্গানাইজেশন যে অর্গানাইজেশন কি করে, আপনাদের জন্য কাজ করে বা কোন একজন কি প্ল্যাটফর্মের জন্য কাজ করে।
সেখানে তারা হয়তো বা খুবই লো কস্টে কাজ করে, অথবা তারা এটাকে ফ্রি উইলিং হয়ে কাজ করে। এরকম বিষয়গুলোকে আমরা অর্গানাইজেশন বলে থাকি। তো ওয়ার্ডপ্রেস.কম যেটা, সেটা সেম কোম্পানিরই, কোনো ধরনের পার্থক্য নাই। বাট এখানে যেটা চেঞ্জেস হবে সেটা হলো যে ওয়ার্ডপ্রেস.কম হলো, এটা হলো তাদের একটা প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট। আপনি যদি ওয়ার্ডপ্রেস.কম ইউজ করেন, সে আপনাকে ওয়ার্ডপ্রেস.কম ব্যবহার করার কারণে আপনাকে একটা সাবডোমেইন ফ্রিতে দিবে। ঠিক আছে, একটা সাবডোমেইন। এখন জিনিসগুলো কি, এগুলো হয়তো আমরা আস্তে আস্তে বুঝবো, বাট কিছু জিনিস আছে যেগুলো আমি জাস্ট খালি একটু বলে দিই। সাবডোমেইন ফ্রিতে পাবেন, কিছু টেমপ্লেট ফ্রিতে পাবেন, মানে 20% অফ ওয়ার্ডপ্রেস আপনি ফ্রিতে পাবেন, কিন্তু বাকি 80% আপনাকে নিজ থেকে কিনে কিনে কাজ করতে হবে। যেহেতু আমাদের থিঙ্কিং প্রসেসটা হলো আমরা এখন নিজে গড়ে তুলে কাজ করব, এখন নিজে গড়ে তুলে কাজ করার জন্য যদি আমাকে টাকাই পে করতে হয় তাহলে তো হলো না। তো সেই জন্য তারা আরেকটা প্ল্যাটফর্ম রেখেছে যেটা হলো wordpress.org, যেটা ওপেন সোর্স, যে কেউ ডাউনলোড করে কাজ করতে পারবে। কোনো ধরনের টাকা ওয়ার্ডপ্রেসকে দিতে হবে না, একটা পয়সাও দিতে হবে না wordpress.org এই ফাইলটা ব্যবহার করার জন্য। তো তার মানে wordpress.com এর ব্যবহার করার কারণে আপনি 20% অফ কি পাচ্ছেন, সার্ভিস ফ্রিতে পাচ্ছেন, একটা ডোমেইন ফ্রিতে পাচ্ছেন, এবং একটা হোস্টিং ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তখন আপনাকে দেখবেন যে আপনি খুব সহজেই করতে পারবেন, বাট সেটা একটা টাইম লিমিটেড অফ টাইম, হয়তো বা 3 মাস 6 মাস, এরপর আপনাকে আবার টাকা পে করতেই হবে তাদের হোস্টিং ব্যবহার করার কারণে, যদি আপনার ওইরকম লেভেলের ব্যান্ড উইথ ইউজ হয়, অডিয়েন্স আসে তখন। জিনিসগুলো একটু জটিল মনে হতে পারে, ব্যান্ডউইথ কাকে বলে, এই যে অডিয়েন্সের কাকে বলে, জিনিসগুলো একটু শুনে যান, কানের মধ্যে জাস্ট খালি একটু বাড়ি দেন যে কিছু একটা বলেছিল ভাইয়া, হয়তো এগুলো পরবর্তীতে এই যে আস্তে আস্তে এই যে আমাদের এই যে একটু পরে আসবে আমাদের এই যে ডিসকাশন অ্যাবাউট ডোমেইন এন্ড হোস্টিং 6 নম্বর ক্লাসে চলে আসবে এই টপিকগুলো, জাস্ট খালি আমি একটু মুখের উপর বলে দিলাম আর কি। তো সেই জিনিসগুলো আপনি এখন কি wordpress.org তে পারছেন না, সেগুলো আপনার নিজে থেকে অন্যভাবে মানে কি অর্গানাইজ করে নিতে হবে, এতটুকুই, শেষ। ওকে, তো আমাদের এখন ভিশনটা কি, আমরা কি করব, আমরা wordpress.org-টাকে ব্যবহার করব, wordpress.org। ওকে, আমরা একেবারে গ্রাউন্ড আপ থেকে wordpress.org-তে কাজ করব, কন্টেন্ট করব। তো wordpress.org যখন গেলাম, তখন যদি আমি দেখি wordpress.org এর এখানে অনেক কিছু তারা আপনাকে দেখাবে, কোনো অনেকগুলো ফিচার টিচার দেখাবে। এখন আপনি ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করলে wordpress.org এর ফাইলটা আপনার প্রোডাক্টে বা আপনার ফাইলে চলে আসবে। যদি আপনি কি ইউজ করেন, আইডিএম ইউজ করেন, আইডিএম এর ফোল্ডারে চলে যাবে, মানে ডাউনলোড করলে ডাউনলোড ফোল্ডারে যাবে, মোদ্দা কথা হলো এখানে এটা। ঠিক আছে, ওকে, তো এটাও আমরা না হলে ক্লিয়ার। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনি সফটওয়্যার ডাউনলোড করেছেন, এখন সফটওয়্যার চলার জন্য তো কিছু ক্রাইটেরিয়া আছে নাকি? আমার কম্পিউটারের কনফিগারেশন হলো 2 জিবি, কিন্তু আমি এমন একটা গেম ডাউনলোড করলাম যেটার জন্য কম্পিউটারের কনফিগারেশন মিনিমাম 8 জিবি দরকার, কোন একটা সফটওয়্যারই ডাউনলোড করলাম, ভিডিও এডিটিং এর সফটওয়্যার ইউজ করলাম, তাহলে কি কাজ করবে? কাজ করবে না। তার মানে আমাকে যদি কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয়, সেই সফটওয়্যারের ক্রাইটেরিয়াগুলো আগে বুঝতে হবে, যে ভাই সফটওয়্যার কাজ করার জন্য তোমার কিছু ক্রাইটেরিয়া আছে। এখন আসেন সেই ক্রাইটেরিয়াগুলো কি কি একটু জানার চেষ্টা করি। ওয়ার্ডপ্রেস আমাদের একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে, সেই ল্যাঙ্গুয়েজটার নাম হলো পিএইচপি। আমরা অনেকের নাম শুনেছি, অনেকে আমরা নাম শুনি নাই। পিএইচপি এটা হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপিটা কি? এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি করে এটা দিয়ে? এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপমেন্ট করতে পারি। ডেভেলপমেন্ট মানে কি? মানে হলো একটা ওয়েবসাইটে ডেটা, তথ্য আদান প্রদান করতে পারি। এক্সাম্পল, ফেসবুক। আজকে যে আপনি ফেসবুক ব্যবহার করছেন, যেমন আজকে আমি যদি হাসনাত স্যারের প্রোফাইলে যদি আমি গিয়ে একটা মেসেজ করি হ্যালো, হাসনাত স্যারের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে, হাসনাত স্যার আমাকে ইনস্ট্যান্ট রেসপন্স করে হ্যালো ভাইয়া, আমার কাছে পৌঁছাচ্ছে। এই যে আমি যে তথ্য আদান প্রদান করতে পারছি, এরকম একটা এনভায়রনমেন্ট ডেভেলপ বা তৈরি করার জন্য আমরা যেই পদক্ষেপগুলো নিই সেগুলো হলো ওয়েব ডেভেলপমেন্ট। এবং এই ডেভেলপমেন্ট কাজটাকে বাস্তবায়ন করার জন্য আমার একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার পড়ে। পিএইচপিটা হলো আমাদের সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমি বিষয়গুলোকে খুব ইজি করে বোঝানোর চেষ্টা করতেছি, না বুঝলে আবার রিপিট কোশ্চেন করবেন, হ্যাঁ?
আমি একটু পরে কোয়েশ্চেন নিব, হ্যাঁ মজিদ স্যার আপনি হ্যান্ড রেজটা করে রাখেন। ওকে, ভাইয়া ফেসবুক তো রিয়াক্ট দিয়ে তৈরি করা না? রিয়েক্ট দিয়ে তৈরি করা, বাট রিয়েক্টের কাজটা কি? রিয়েক্ট হলো এসপিএস সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। বিষয়গুলো অনেকটা ডিফারেন্স আছে, টেকনোলজির মধ্যে অনেকগুলো চেঞ্জেস আছে। রিয়েক্ট কিন্তু কোনো ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ না, মানে ডেভেলপমেন্ট না যে আপনার রিয়েক্টের ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্টকে কি করতে পারবেন, করতে পারবেন, সেখানে অনেক কিছু আছে, ঠিক আছে? বাট আমরা আজকে ট্র্যাকেই থাকি। ওকে, ওকে ভাইয়া। তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা যখন আমরা ক্লিয়ার হলাম, তার মানে ওয়ার্ডপ্রেসটাও তৈরি করা হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। সেজন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের কম্পিউটারে কাজ করবে কি করবে না, এটার জন্য কিন্তু আমাদের কিছু ক্রাইটেরিয়া জানতে হবে। সেটা কি? যেহেতু ওয়ার্ডপ্রেস পিএইচপি দিয়ে তৈরি, তো এখন আমাকে ওয়ার্ডপ্রেসকে কাজ করার জন্য পিএইচপির যেসব কি আছে, সফটওয়্যার আছে, সেগুলো আমার সম্পর্কে জানতে হবে। পিএইচপি চালানোর জন্য যে সফটওয়্যারগুলো, এখন সেগুলো কি? সেগুলো হইল ডোমেইন হোস্টিং, ডোমেইন অ্যান্ড হোস্টিং। এখন আসেন আরেকটু ব্রেইনে একটু প্রেসার দেই আমি, সেটা হলো যে এই যে ডোমেইন হোস্টিং এর কথাগুলো আমি বলতেছি, এই ডোমেইন হোস্টিং হলো আমার একটা কি লাইভ সার্ভার বলে, ঠিক আছে? লাইভ সার্ভার। এখন কথা হলো পিএইচপিটাকে আমাদের সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। পিএইচপি স্ট্যান্ডস মানে পিএইচপি কি ইজ এ সার্ভার সাইড, ইজ এ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তার মানে পিএইচপির জন্য আপনার একটা সার্ভার দরকার, আর এই সার্ভারটা কে প্রোভাইড করে? আমাদের এই ডোমেইন অ্যান্ড হোস্টিং। প্রবলেমটা হইল ডোমেইন হোস্টিং কি আমাদের আছে? আমাদের নাই, এবং যদি আমরা ডোমেইন হোস্টিং করতে চাই আমাদের জন্য কিন্তু বাজেটেরও একটা প্রয়োজনীয়তা আছে। এখন ডোমেইন হোস্টিং কিনতে গেলে বাংলাদেশে বসে প্রায় আপনাকে কমপক্ষে একটা ভালো কনফিগারেশনের ডোমেইন হোস্টিং এর জন্য প্রায় ৩,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকার মতো গুনতে হবে, যদি আপনি একটা কি স্ট্যান্ডার্ড ডোমেইন হোস্টিং ইউজ করতে চান। এখন বললেন যে ভাইয়া ওয়ার্ডপ্রেসে কাজ শিখতে গিয়ে যদি এখন আমাকে এইগুলাই কিনতে হয় তাহলে তো ঝামেলা, তাই না? তো এখন এইটার জন্য যদি কোনো অল্টারনেটিভ করা যায়, যে ভাই ঠিক আছে আমি একসেপ্ট করতেছি ডোমেইন হোস্টিং লাগবে, এটা আজ না হোক কালকে লাগবে, মানে লাগবে, মাস্ট বি লাগবেই। তো আমি যেহেতু অ্যাজ এ লার্নার আমি এখন ডোমেইন হোস্টিং এর যথার্থ কি প্রয়োজনীয়তাগুলো বুঝবো না, তো আমার এখন ডোমেইন হোস্টিং কেনাটা এক প্রকার লস প্রজেক্ট হচ্ছে। আমি কি এমন কোনো অল্টারনেট সিস্টেম আছে কিনা, এমন কোনো অল্টারনেট সিস্টেম আছে কিনা যে আমাকে ডোমেইন হোস্টিং কেনা থেকে কিছুদিনের জন্য হলেও প্রিভেন্ট করাবে, যে ভাই ডোমেইন হোস্টিং কয়েকদিনের জন্য তুমি না কিনলেও চলবে, প্র্যাকটিস তুমি এভাবে করো। হ্যাঁ, সেরকম প্ল্যাটফর্মও আছে। সেই প্ল্যাটফর্মটা কি? সেই প্ল্যাটফর্মটা হলো আপনাকে এখন কিছু সফটওয়্যার ব্যবহার করতে হবে, যে সফটওয়্যারগুলো আপনার পিসির কিছু অংশকে সার্ভারে কনভার্ট করবে। একটু যদি ভালোভাবে বুঝাই, যেহেতু আমার এই কম্পিউটারটা হলো লোকাল সার্ভার, দেখেন এই জিনিসটা একটু জটিল। কম্পিউটারটা কি লোকাল স্টোরেজ, যেমন দেখেন আমি বললাম যে ভাইয়া একজনকে আমি একটু মেজর করে বলি, হাসনান স্যারকে বললাম হাসনান স্যার আমার এই যে ডিভাইসে আমি একটা কি করেছি, আমি একটা ফাইল ডাউনলোড করেছি, আপনি সেটা অ্যাক্সেস করেন। তো হাসনান স্যারের পক্ষে কি সেটাকে পসিবল না? কেন না? রিমোট কন্ট্রোল। হ্যাঁ, রিমোট কন্ট্রোল পসিবল, কিন্তু এটা তখন আপনার কানেক্টিং হয়ে যাচ্ছে। বাট রাইট নাও যেটুকু আপনার অ্যাক্সেস আছে ওই অ্যাক্সেস কি পসিবল কিনা? না। জি না। কেন না? কারণটা হলো এটা শুধুমাত্র আপনার পিসির জন্য, অন্য কারোর জন্য না। তার মানে যে জিনিসগুলো শুধুমাত্র আপনার পিসির জন্যই সম্পৃক্ত সেই জিনিসগুলো কিন্তু আমরা কি করতে পারি না, কানেক্ট করতে পারি না। হ্যাঁ, রিমোট কন্ট্রোল এগুলো আছে যখন আমরা ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে পারি, যেটা আলাদা বিষয়। ঠিক তেমনই ভাবে আজকে আমি যে ফেসবুক ভিজিট করছি, আপনিও ফেসবুকে ভিজিট করতে পারতেছেন, আমিও করতে পারছি, এটা হলো লাইভ সার্ভার।
যে একটা প্ল্যাটফর্মে এসে আমি আমার কন্টেন্টটাকে ইজিলি কি কন্ট্রোল করতে পারছি। তো যেহেতু আমার পিসিটাকে লোকাল সার্ভার, সে লোকাল সার্ভারের জায়গাটাকে কিছু অংশকে আমরা কি করতে পারি, আমরা আমাদের এই পিএইচপি বা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কাজ করাতে পারি। সেই জন্য এটা কনভার্ট করার জন্য আমাদের কিছু সার্টেন সফটওয়্যার লাগে। তন্মধ্যে সবচাইতে পপুলার যে সফটওয়্যারটা আছে সেটার নাম হলো জ্যাম্প। ওকে, আচ্ছা এবার একটু সহজ করে দিই। অনেক কথা আমি আলোচনা করছি, ইভেন আমি একটু চেষ্টা করি যে আপনাদেরকে পুরো জিনিসটাকে একটু ডেপথ লেভেল থেকে বোঝানোর জন্য, বাট যদি জটিল মনে হয় এবার একটু সহজ করে দেই। যদি আপনাকে ওয়ার্ডপ্রেস ইউজ করতে হয়, আপনি নর্মালি ইজিলি ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারবেন না, আপনাকে সফটওয়্যার লাগবে। যেহেতু জ্যাম সফটওয়্যার ওয়ার্ডপ্রেস আপনার ডোমেইন হোস্টিং ছাড়া কাজ করে না, সফটওয়্যার কি ডোমেইন এন্ড হোস্টিং ছাড়া কাজ করে না। সেজন্য আমাদের এখন যেহেতু ডোমেইন হোস্টিং নাই, আমরা এখন সফটওয়্যার ছাড়া ডোমেইন হোস্টিং ছাড়া ইউজ করতে পারি জ্যাম ব্যবহার করে। সহজ বাংলায় এটা, ঠিক আছে? এখন এই জ্যাম যে সফটওয়্যারটা সেটা আপনাকে ডাউনলোড করে ইউজ করতে হবে। আমি এখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। এখান থেকে ডাউনলোডে ক্লিক হওয়ার পর এই যে দেখেন সে আপনাকে লেটেস্ট ভার্সনের একটা কি দিচ্ছে, ডাউনলোড বাটন দিচ্ছে। ক্লিক করলেই সাথে সাথে এই লেটেস্ট ভার্সনটাই আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। তো তার মানে আমরা এখানে দুটো জিনিস জানলাম, ওয়ার্ডপ্রেস কাকে বলে, বা দুটো জিনিস মানে হলো আমরা ওয়ার্ডপ্রেসের কোন পার্টটা ইউজ করব, wordpress.org, এবং ওয়ার্ডপ্রেস কাজ করার জন্য আমাদের পিসিতে কোনটা কাজ করতে হবে সেটা হলো আমাদের এই যে জ্যাম্প। এখন আসেন, কোনো পিসিতে যদি জ্যাম্প অলরেডি একবার ইনস্টলড হয়ে যায়, দ্বিতীয়বার কিন্তু আর সেটা ইনস্টল করা যাবে না আনলেস আমি সেটাকে আনইনস্টল করি। স্যার কি আমাকে সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? হালকা হালকা একটু বাফারিং হচ্ছে। আচ্ছা এখন কি ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন কি যে আমার মতো স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং জ্যাম্প ইনস্টল করা নাই? কারণটা হলো আমার পিসিতে জ্যাম্প ইনস্টল করা, যার কারণে আমি কিন্তু দ্বিতীয়বার ইনস্টল করতে পারবো না। কেউ কি এরকম আছেন স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্যার আমার কাছে আরেকটা সফটওয়্যার আছে, তার মাধ্যমে আমি দেখাতে পারবো। আচ্ছা ব্লুপি লোকাল হবে না, তাহলে দরকার নাই। আরেকটা আছে। তাহলে অল্টারনেট, তাহলে জ্যাম্প ইনস্টল করার দরকার নাই, যেহেতু অলরেডি আছে তাহলে এনাফ। কারণ হলো জ্যাম্প যেটা করবে সেটাও কিন্তু ওই করতেছে, এবং ইনস্টল করার কারণে আপনার কনফ্লিকশন আসবে, যেটা আপনার কিন্তু বাগ তৈরি হবে। তো আপাতত ওই রকম প্রবলেমে যাওয়ার দরকার নেই। না, চাইলে আমি ওইটার মাধ্যমে দেখা দিতে পারতাম, এটা আর কি, যেহেতু আপনার নেটওয়ার্ক বাফারিং করছে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা কারোর কোনো ইয়া নাই, জ্যাম্প ইনস্টল করা নাই, স্ক্রিন শেয়ার দিয়ে আমি যদি কমান্ড করি আপনি সেই অনুযায়ী ফলো করে জ্যাম্পটা ইনস্টল করবেন, কেউ করতে পারবেন? জি জি পারবো। আচ্ছা তাহলে আমি স্ক্রিনটা একটু অফ করি। ফারাবি স্যার তাহলে একটু দেখাতে পারেন তাহলে। জি জি। আমি ইয়া দাঁড়ান, হ্যাঁ। ইয়েটা মনে হয় অফ করা, আমি একটু অন করে দিই। ওকে, হ্যাঁ ফারাবি স্যার এবার আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। ওকে, হ্যাঁ, এটা আমার হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। এই যে জ্যাম্প ফর উইন্ডোজ এই জায়গাটার যে ইয়াটা আছে না, আপনার যে কনফিগারেশন, হুম। যেটা যদি উইন্ডোজ হয় উইন্ডোজ, লিনাক্স হলে লিনাক্স, আইওএস হলে আইওএস। তো উইন্ডোজ যেহেতু আমাদের সবারই, আমরা উইন্ডোজটাতে ক্লিক করব। এই যে জাস্ট ক্লিক করে ফেলছি, কংগ্রাচুলেশন দিচ্ছে এবং অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। অটোমেটিক্যালি আপনাকে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, ঠিক আছে?
দেখবেন যে অটোমেটিক্যালি একটু পরে ডাউনলোড শুরু হয়ে যাবে। যদি শুরু না হয় তাহলে এই যে ক্লিক হিয়ারে ক্লিক করে আবার ডাউনলোড করে নেবেন। ওই যে অসামের নিচে ইয়োর ডাউনলোড হ্যাজ বিন স্টার্টেড ইফ ডাজেন্ট ক্লিক হিয়ার এরকম একটা ইয়ে আসে ওই যে উপরে। রাইট রাইট রাইট, এই যে ক্লিক হিয়ার এর নিচের লেখাটাতে জি। এই যে রাইট। ওকে, তো এখন এখান থেকে আপনার লেটেস্ট যেটা সেটা ডাউনলোড করে নেন। এই যে ডাউনলোড লেটেস্ট ভার্সন। স্যার ডাউনলোডটা কি হচ্ছে বুঝবো কিভাবে? এটা ওই ডাউনলোডের ইয়াতে চলে যাবে, কিন্তু আপনারটা ডাউনলোড হচ্ছে না, কেন জানি সমস্যা করছে। তাহলে এক কাজ করেন, অনেক সময় এই প্রবলেমটা হয় তাদের এটা কেন হয় একটু বলে দিই। এটা ওদের ওয়েবসাইটে জি। লোডিং বেশি থাকে, মানে ওয়েবসাইটে দেখা যাচ্ছে এই সময় আর অনেকে ডাউনলোড করতেছে, যার কারণে তাদের ওয়েবসাইটটা লোড বেশি থাকে, সেজন্য এই সমস্যাটা হতে পারে। সেজন্য আপনি নতুন ট্যাবে গিয়ে দেখবেন যে জ্যাম্পের অন্য কোনো মানে জ্যাম্প ডাউনলোড করার অন্য কোনো ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে কিনা, লেখেন জ্যাম্প ডাউনলোড। অ্যাপাচি ছাড়া অন্য কোনো আচ্ছা, ওয়েবসাইট জ্যাম্প। আছে কিনা, নিচে নিচে চলে যান। নিচে আরও ইউআরএল আছে না, আরও আছে তো। এই যে জি। সফট পোর্টস, এটা তো আপনি অলরেডি দেখেছেন। এই যে সফটনিক, এই ব্যক্তির কাছে চলে যান। হ্যাঁ, আপনারা যদি কেউ ওয়াম দিয়ে ব্যবহার ফ্লেক্সিবল হন, ওয়াম দিয়ে করেন। ওকে, হ্যাঁ, এখন এখানে ক্লিক করেন তো দেখেন এই এখানে অপেরা দিয়ে দিচ্ছে। 1 মিনিট। অপেরা যাচ্ছে তো, অপেরা তো নাই আমার কাছে। না, এটা ওই ওরা একটু ইয়া করে আর কি, বুঝেন নাই, প্রমোট করে আর কি। এই যে এখন কি ডাউনলোড হচ্ছে দেখেন, রাইট, এই যে জ্যাম্প উইন্ডোজ। এই বিষয়টাকে সবাই জি ক্লিয়ার স্যার। যে ভাই কখনো কখনো সার্ভার লোডের কারণে আপনার এটা ক্যান্সেল হইতে পারে, তাহলে অন্য কোনো পেজ থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? কিন্তু প্রবলেম তো হলো স্যারের এটা তো অনেক লেট দেখাচ্ছে, প্রায় 5 ঘন্টা লাগবে। এখন বা ডাউনলোড অবস্থায় দেখালে হবে? ডাউনলোড কমপ্লিট হয়েছে, ইনস্টলও করা আছে। এখন কথা হলো আমরা চাচ্ছি গ্রাউন্ড আপ থেকে দেখার। আপনার হয়তো বা ডাউনলোড হয়েছে, বাকিরা যে ডাউনলোড করতে পারছে না, এই প্রবলেমটা এখন কয়জন সাফার করতো যদি সার্ভার আপলোড না থাকতো। সেজন্যই আমার টার্গেট হলো গ্রাউন্ড আপ থেকে দেখানো। আচ্ছা, এটা হলো ডাউনলোড। আপনারা তো এইটা দেখে অনেকে ডাউনলোড দিয়েছেন, কারটা ডাউনলোড হয়েছে এবার একটু বলেন যে স্যার আমারটা ডাউনলোড হয়েছে, ইনস্টল করা হয়নি। কেউ আছেন? বা কারোটা ডাউনলোড দিয়েছেন ভাইয়া স্পিড ভালো, অনেক ফাস্ট ডাউনলোড হচ্ছে। আচ্ছা, রবি স্যারের না? আচ্ছা, তাহলে ইয়া স্যার, ফারাবি স্যার আপনি একটু তাহলে স্ক্রিনটা অফ করেন, দেখি গাজী রবি স্যার স্ক্রিনটা শেয়ার করুন। ওই যে আর বাঁ পাশেরটা মনে হয়, এর আগের ট্যাবগুলোতে দেখেন। রাইট, হ্যাঁ, স্ক্রিনটা একটু অফ করে দেন। হ্যাঁ, রবি স্যার এবার আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। হুম, স্যারের জ্যামটা দেখি। হুম, ওকে, ডাউনলোড হয়ে গেছে। এটা সরি স্যার, এটা ইয়া না, জ্যাম্প না, এটা কিন্তু অপেরা। এটা দিয়েন না। ওই আবার ফ্রি ডাউনলোডে ক্লিক করেন। এই যে ডাউনলোড হ্যাজ বিন স্টার্টেড। 1 মিনিট। এই যে এখন দেখেন তো কতক্ষণ সময় লাগবে। আচ্ছা, এই যে স্যার এটা 2 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে, স্যার ইন্টারনেট স্পিড ভালো। আপনি ওটা কেটে দিয়েছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আর। আপনার স্ক্রিনশটটা অফ হয়ে গেছে, ওই যে গুগল ইয়াটা। আরেকবার একটু স্ক্রিন শেয়ার করেন। হুম, আচ্ছা 2 মিনিট, সমস্যা নেই, 2 মিনিট ওয়েট করি। স্যারের ইন্টারনেট স্পিড কত, কত এমবিপিএস এর লাইন রবি স্যারের?
10 mbps না, ভালো, মাশাআল্লাহ স্পিড ভালো আছে। ঢাকাতেও আমারটা ভালোই থাকে, বাট এখন তো গ্রামে, এখন কারোর সাথে কম্পেয়ার করার মতো কিছুই নাই। ওকে, এখনো ডান হয় নাই, এটাই কমপ্লিটেড এরকম একটা মেসেজ দিবে। হ্যাঁ, একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। এই যে হয়ে গেছে। এবার একটু ফোল্ডারটা ওপেন করেন, যে এই ফোল্ডারে ডাউনলোড হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, সবাই কিন্তু দেখতে পাচ্ছেন। এখন ইনস্টলেশনের সময় একটা জিনিস মাথায় রাখবেন, কি সেটা, আপনি যদি স্কাইপি ইউজ করেন, আমরা অনেকে আছি না স্কাইপি ইউজার, তো স্কাইপিটা কিছু সময়ের জন্য ক্লোজ রাখবেন। এখন ক্লোজ রাখার মানে এই না যে আপনার এই যে এখান থেকে পিন বার থেকে টাস্ক বার থেকে সরিয়ে দেওয়া। আপনাকে এটা ইনশিওর করতে হবে যে আপনার এই কি ওই যে উইজেটে অ্যাক্টিভ আছে কিনা। এখন উইজেট কিভাবে চেক করবেন, এই যে স্যার আপনার স্ক্রিনে টাস্ক বারে যে দেখাচ্ছে না টাইম জোন, এর বাঁ পাশে কিন্তু আপনার ইন্টারনেট লাইন, মাইক্রোফোন, এর ডান পাশে একটা ড্রপ মেনু আছে, তাই না? একটু নিচে আসেন, স্ক্রিনটার নিচে আসেন, এই যে রাইট, এখানে ক্লিক করে দেখবেন যে আপনার স্কাইপিটা অ্যাক্টিভ আছে কিনা। স্কাইপির সিম্বলগুলা যদি অ্যাক্টিভ থাকে, যে কোনো একটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করেন। স্যার, যে কোনো একটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করেন, এই যে আর কিছু করার দরকার নেই। এই যে জাস্ট আপনারা যেটা করবেন, যদি স্কাইপি অন থাকে, এই যে নিচে এক্সিট বা ক্লোজ নামে বাটন থাকবে, আপনারা শুধুমাত্র সেটা ক্লোজ করে দিবেন। এরপরে এটাকে ইনস্টলেশনে অ্যাক্টিভ করবেন। ঠিক আছে সবাই, স্যার ক্লিয়ার? আর তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা যদি ইউজ করেন ইনস্টলেশনে কিছুটা প্রবলেম আপনি ফেস করতে পারেন, আদারওয়াইজ আর কোনো সমস্যা নাই। এবার ইনস্টলেশন কিভাবে, একটা সফটওয়্যার যেভাবে নর্মাল ইনস্টল করতে খুবই সহজ, ডাবল ক্লিক করেন জাস্ট। স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে সবাই? মার্শাল স্যার শুনতে পাচ্ছে না। হ্যালো হ্যালো, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে তো। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। এটা একটু রেসপন্স করিয়েন। হ্যাঁ, অনেকেই শুনতে পায় না ভুলবশত, যেহেতু এখন আমি একটু নেটওয়ার্ক নিয়ে শিওর না কি হচ্ছে। ওকে, হ্যাঁ স্যার ক্লিক করেন। ওকে, এই যে একটা ওয়ার্নিং পাচ্ছেন, এই ওয়ার্নিংটা আসা স্বাভাবিক, ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট খালি ক্লোজ করে দিবেন বা ওকে করে দিবেন, একটু স্লোলি, একটু স্লো। হ্যাঁ, আমি বলি এরপরে করেন। ওকে, তো এখানে তেমন কিছু দেখার কিছু নেই। ওয়েলকাম টু জেম সেটআপ উইজার্ড দেখাচ্ছে, আপনি এটা নেক্সট করে দিবেন। ঠিক আছে, নেক্সট। এখানে কোনো ধরনের এডিট করার দরকার নাই, অনেক কিছু আছে, কিচ্ছু এডিট করার দরকার নাই। এখানেও নেক্সট। এই জায়গাটা একটু হোল্ড করবেন। কেন হোল্ড করবেন? এই যে দেখেন, আমরা যে উইন্ডোজ নিয়ে কাজ করি বা উইন্ডোজের যত রকমের ফাংশন আছে, সেগুলো কিন্তু আমাদের লোকাল ড্রাইভ সিতেই যায়, তাই না? এখন কখনো কখনো আমাদের উইন্ডোজ ক্র্যাশ করে, উইন্ডোজ স্লো কাজ করে, তখন কিন্তু আমরা কি করি, আমাদের লোকাল ডিস্ক যেটা, সেটা কিন্তু আমরা কি করে দেই, ডিলিট করে আমরা আবার নতুন উইন্ডোজ সেট আপ করি। তো যেহেতু এটা একটা সার্ভার বানাচ্ছেন, এখানে কিন্তু আপনি আগামীতে অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট কিন্তু আপনি কাজ করাবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। তো সেই জন্য আপনারা যেটা করবেন, যেটা একবারে আমাদের কি সিস্টেম সার্ভার, মানে সিস্টেম ডিস্ক, যেমন লোকাল ডিস্ক সিটা হলো আমাদের সিস্টেম ডিস্ক, সেটাকে ইগনোর করে বাকিগুলোতে দিবেন। যেমন এখন স্যারের এখানে কিন্তু ওই যে দেখেন বা পাশে লিস্টেড আছে, ই আছে, এফ আছে, তো সি কেটে দিয়ে আপনি ই, এফ এইগুলোর কোন একটা ইউজ করবেন যদি নেট অ্যাভেলেবল থাকে। হ্যাঁ, গুড। এবার নেক্সট করে দেন। সবাই বুঝতে পারতেছেন? না বুঝলে কিন্তু আরেকবার বলবেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইংলিশই লাগবে। নেক্সট। ওকে, নেক্সট। তো এখানে আর তেমন কোনো ইস্যুস নাই। এখন আপনাকে 4 থেকে 5 মিনিট ওয়েট করতে হবে, কারণ এই ফাইলটা ডিপেন্ড করবে হলো আপনার কম্পিউটারের সেটআপ, মানে কনফিগারেশনটা কেমন। যেহেতু এটা একটা লোকাল সার্ভার,
এটা লোকাল সার্ভার হওয়ার কারণে আপনার কম্পিউটারের যে কনফিগারেশনটা আছে, কত জিবি র্যাম ইউজ করেন, সেটার উপরই ইফেক্ট করবে স্পিডটা। সেজন্য একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ততক্ষণ এটা হোক, আমি একটু আসি। হ্যাঁ, আপনারা একটু হোল্ড করেন, কমপ্লিট হলে এখানে হোল্ড করিয়েন। হ্যাঁ, স্ক্রিনটাই শেয়ার হোক, সমস্যা নেই। গাজী স্যার যেটা আছে সেটাই রাখুন। ওকে, চলে আসছি। ওকে স্যার, এটা প্রায় শেষ পর্যায়ে না? ওকে, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের যাদের দেওয়া আছে পুরনো ভার্সন, আমরা কিভাবে আপগ্রেড ভার্সন বা লেটেস্ট ভার্সনে যেতে পারবো? আচ্ছা, লেটেস্ট ভার্সন ইউজ করার জন্য ওইখানে আপগ্রেড কোনো সিস্টেম নাই। আনইনস্টল করে আবার রিইনস্টল করবেন লেটেস্টটা ডাউনলোড করে আর কি, এরকমই সিস্টেম আর কি। ভিতরগত আপগ্রেড করার মতো যে ভাই কোনো প্রসেস আছে কিনা যে আপগ্রেড করে ফেলবো, এরকম কোনো সিস্টেম নাই। ঠিক আছে, আরেকটা বিষয় হলো, যদি আপনার বর্তমান যে ইয়াটা আছে না, যে ওয়ার্ডপ্রেস আছে, সেটা যদি আপনাকে বলে যে ভাই ওয়ার্ডপ্রেসটা চলে, তাহলে আর আমার মনে হয় না চেঞ্জ করার দরকার আছে। ঠিক আছে, বর্তমান যে ওয়ার্ডপ্রেস সেটা যদি আপনার ইয়াতে চলে, জ্যাম্পে চলে, তাহলে আমার মনে হয় না যে দরকার আছে। আর যদি পুরনো জ্যাম্প হয়, তখন তারাই বলবে যে ভাই জ্যাম্পটা পুরনো, আপনি একটু আপডেট করে নেন। তাছাড়া স্যার অন্যান্য সফটওয়্যার যেরকম দেওয়ার সময় একবার আপগ্রেড হয়ে যাবে, এই ধরনের কোনো অপশন নেই? না না না, আমি পাইনি আর কি। জি স্যার। আচ্ছা, এখানে ওনারটা কিন্তু খুব সহজেই চলে আসছে। ঠিক আছে, আমি একটু যদি বলি, এখানে আরো অনেকগুলো মেসেজ আপনি পাবেন যে ভাই আমরা কিন্তু আপনার পাবলিক কি ডোমেইন অ্যাক্সেস চাই, তখন আপনি অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, যদি কোনো এরকম অ্যাক্সেস চাই যে ভাই আপনার উইন্ডোজ ডিফেন্ডার কিছুটা সমস্যা করতেছে, আপনি কি অ্যালাউ করতে চান কিনা, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলেই আপনার এই যে কমপ্লিটিং জ্যাম্প যে সেট আপ ইউজার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো তার মানে আপনার জ্যাম্পটা ইনস্টলেশন ডান, জ্যাম্প ইনস্টলেশন ডান। এখন আপনি কি করবেন, জাস্ট খালি এটাকে ফিনিশ করে দিবেন। ঠিক আছে, ফিনিশ করে দেন। হ্যাঁ, গাজী রবি স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে এখানে ইম্পর্টেন্ট জানাচ্ছে, ওকে দেন। এটা মনে হয় ওই যে ইয়া করছিলেন যে আগের বার, এইটা ক্যান্সেল করে দেন, এটা ওই দ্বিতীয়বার ডাবল ক্লিক করছিল। এই যে হ্যাঁ, ইয়েস, এইটাই হলো কি আপনার জ্যাম্প সি প্যানেল, কন্ট্রোল প্যানেল। কি জিনিস, এই জিনিসটা আমরা আগে একটু বুঝি। হ্যাঁ স্যার হয়তো বা জানেন, এই জিনিসটা স্টার্ট করলে হয়ে যাবে। আপনি একটা নতুন ইয়া নেন, ওই যে টেক্সট ডকুমেন্ট একটা নেন, উইন্ডো ইয়াতে স্ক্রিনের। হ্যাঁ, নিউ টেক্সট ডকুমেন্ট, কিছু লেখা লিখতে হবে তো সেই জন্য আর কি। হ্যাঁ, ওপেন করেন। হ্যাঁ, একটু বড় করেন আর জুম করেন, মানে জুম বলতে ওই যে লেখাটা একটু বড় করেন যেন বড়ভাবে দেখা হয়। কন্ট্রোল প্লাস বা কন্ট্রোল মাউসের হুইল ঘুরালেই বড় হবে। হ্যাঁ, দেখেন একটা ওয়ার্ডপ্রেস কাজ করার জন্য, হ্যাঁ ঠিক আছে, ওকে, একটা ওয়ার্ডপ্রেস কাজ করার জন্য আপনার 4টা জিনিসের দরকার আছে। এখন জ্যাম থেকে আপনার সেই 4টা জিনিস আপনাকে কি করতে হবে, কালেক্ট করে নিতে হবে। নামগুলো বলি, নামগুলো লেখেন। সর্বপ্রথম সি প্যানেল, নাম্বার 1 সি প্যানেল। হ্যাঁ, নাম্বার 2 আমাদের ডোমেইন, ডোমেইন DOMAIN। নাম্বার 3 ডেটাবেস। অ্যান্ড নাম্বার 4 স্টোরেজ। এই 4টা জিনিস আপনার লাগবে। এখন এই 4টা জিনিস আপনি পাবেন কোথায়? দেখেন, জ্যাম্প ইনস্টল করার পরে যখন আপনি কমপ্লিট করলেন, তখন কিন্তু জ্যাম্প একটা কন্ট্রোল প্যানেল দিয়েছে, রাইট? ওই যে এখন জ্যাম্পের ট্যাবটা ওপেন করেন। এই যে আমরা যেটাকে বললাম না, আমার একটা সি প্যানেল দরকার, এই সেই সি প্যানেল যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। সেটা কি, জ্যাম্প কন্ট্রোল প্যানেল। ধরে নিন এটা আপনি কেটে ফেলছেন, স্যার এটা একটু কেটে ফেলেন, মানে এটা এই যে ক্রস দিয়ে কেটে দেন। হ্যাঁ, এখন আপনি খুঁজে পাবেন কোথায়? জ্যাম্প কন্ট্রোল প্যানেল কিন্তু কোনো ধরনের কি দেয় না, এই যে এখানে শর্টকাট দেয় না। তা আপনি যেটা করবেন সেটা হলো সার্চ করবেন, এই যে এখানে
জ্যাম্প, XAMPP, এই যে চলে আসছে জ্যাম্প কন্ট্রোল প্যানেল। ওকে গুড, এখানে চলে আসছে, কিন্তু অনেকের ক্ষেত্রে এই সার্চ ইঞ্জিন কাজ নাও করতে পারে, যেহেতু নতুন নতুন ইনস্টলেশন, হয়তোবা ডেস্কটপ বা ওইরকম পিসি কনফিগারেশন বা পিসির ইয়াতে এটা নাও থাকতে পারে। তখন কি করবেন? তো তখন আপনারা কি করবেন? তখন আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা এটা কেটে দেন, এটা কেটে দেন। আপনারা দিস পিসি বা পিসি ইয়াতে যাবেন, এক্সপ্লোরার অপশনে চলে যাবেন, হ্যাঁ দিস পিসিতে চলে যাবেন। এখন আপনি তো জানেন কোথায় ইনস্টল করেছেন, আপনি লোকাল ডিস্ক ই বা এফ যেখানে ইনস্টল করেছেন সেখানে চলে যাবেন। এটার ভিতরেই এরপরে জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে আপনার জন্য, এই যে জ্যাম্প দেখতে পাচ্ছেন, এটাকে ওপেন করবেন। এখন এই ফাইলের একেবারে নিচে চলে আসবেন, একেবারে নিচে যেখানে জ্যাম্প কন্ট্রোল নামে একটা অপশন আছে, এটাতে যদি ডাবল ক্লিক করেন আপনার সেই জ্যাম্প কন্ট্রোল প্যানেল ওপেন হবে। দেখেন প্রথমত সার্চ ইঞ্জিন ইউজ করবেন, যদি সার্চ ইঞ্জিনে সাজেস্টেড না করে দেন এটা হলো কি আমাদের ম্যানুয়াল অপশন। বিষয়টাকে আমরা বুঝতে পারছি? তো তার মানে যার যদি কোনো সমস্যা হয় খুঁজে পেতে, কিভাবে খুঁজবেন সেটাও আমি ফাইন্ড আউট করে দিলাম। এই যে আরেকজন স্যার সাজেস্ট করলেন যে স্টার্ট বাটনে করলেও যেহেতু রিসেন্ট ইনস্টলেশন, তো রিসেন্ট ইনস্টলেশন লিস্টেও পাওয়া যায়। ওই যে স্টার্ট আপে ক্লিক করেন, ওই যে আমাদের উইন্ডো টপ বটম লেফট কর্নারে উইন্ডো বাটন যে আছে না, আচ্ছা এই যে বটম লেফটে যে একটা উইন্ডো বাটন আছে না আমাদের, ওই যে শাটডাউন দেওয়ার জন্য যে বাটনটা আমরা ইউজ করি, রাইট? এই যে দেখেন রিসেন্টলি অ্যাডেড কি জ্যাম্প কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? এইখান থেকেও সার্চ করে খুঁজে পাবেন, কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না, কিন্তু এটা একদিন পর চলে যাবে। তো সেজন্য আরও যা যা প্রসেস আমরা সেটা জেনে গেলাম। ওকে ডান, এই পাশ ডান। এখন আমরা সি প্যানেল কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা আমরা কিন্তু খুঁজে পেলাম। এখন সি প্যানেলের পর আমাদেরকে কি করতে হবে? সি প্যানেল করার পরে আমাদেরকে এখন ওই যে আমাদের ওই নোটপ্যাডটা একটু ওপেন করার, আমাদের সেকেন্ড টাস্ক ডোমেইন অ্যাক্টিভ করতে হবে। ওই যে নিচে নিচে যেটা অলরেডি ইয়া আছে, এই যে রাইট, এই যে সি প্যানেলের পর আমাদের এখন কি করতে হবে? ডোমেইন অ্যাড করতে হবে। এখন ডোমেইন কে দিবে? এবার আপনি কন্ট্রোল প্যানেলে চলে যান, সি প্যানেলে সব তথ্য পেয়ে যাবেন। হ্যাঁ এই যে অ্যাপাচি নাম, এই যে আপনারা দেখেন অ্যাপাচি নামে কিন্তু একটা বাটন আছে, সেই ডান পাশে কিন্তু স্টার্ট, কনফিগ, লগস অনেকগুলো অপশন আছে। এই অ্যাপাচি আপনাকে ডোমেইন প্রোভাইড করবে। তার মানে যখনই আপনি কাজ করবেন আপনাকে অলওয়েজ এই অ্যাপাচি বাটনটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আপনাকে কি করতে হবে? স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার ডোমেইনটা অ্যাক্টিভ হবে। এই যে সে এখন অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ করে দিন। একটু একটু টাইম নেয়। হ্যাঁ এখন কথা হলো ডোমেইন অ্যাক্টিভ হয়ে গেল, এখন অ্যাক্সেস করবেন কি করে? অ্যাক্সেস করার জন্য আপনাকে অ্যাডমিন বাটনে চলে যেতে হবে। এই যে দেখেন অ্যাপাচি যেখানে স্টার্ট বাটন করেছেন এর সাথে কিন্তু অ্যাডমিন নামে অ্যাক্টিভ হয়েছে। অ্যাডমিনে ক্লিক করেন, দেখবেন সে আপনার ডিফল্ট ব্রাউজার ওপেন করে সেখানে লোকাল হোস্ট নামে একটা ডোমেইন অ্যাক্টিভ করে দিয়েছে। এটা হলো কি আপনার ডোমেইন। ওই যে ইউআরএলটা চেক করেন, লোকাল হোস্ট আপনার ডোমেইন নেম স্যার চেক করে দেখাচ্ছে। ওকে, তার মানে আমরা এটা ক্লিয়ার। এবার আসেন আমাদের আবার টেক্সট ডকুমেন্ট একটু ওপেন করেন, যে আমাদের থার্ড নাম্বারটা কি ছিল, রিকোয়ারমেন্ট। এটা সেভ করেন নাই তো তাই আসে না, সেভ করেন দেখবেন যে ওখানেও অ্যাড হয়ে যাবে। এরপর লাগবে ডেটাবেস। এখন ডেটাবেস কি জিনিস? ডেটাবেস হলো আমার তথ্যগুলো যেখানে কি হচ্ছে, স্টোর হচ্ছে, সেটার একটা কি বলা যায় যে কি বলা যায় এটাকে, ডেটাগুলোর একটা শর্টকাট লিস্ট। একটা এক্সাম্পল দিই, আপনি ধরেন একটা হোটেলে গেলেন, একটা রাত থাকবেন, একটা রাতের জন্য বুকিং করতে গেলেন। আরেকবার বলতেছি, হোটেলে গেলেন বুকিং করার জন্য, এক রাত থাকার জন্য। সেখানে গিয়ে আপনি কি করবেন? সেখানে গিয়ে আপনি হোটেল বুক করবেন। এখন হোটেল খালি আছে কিনা এটা ম্যানেজাররা কিভাবে বলে? কারণ তাদের একটা রেজিস্ট্রারি ফর্ম আছে নাকি, সেই রেজিস্ট্রারি ফর্ম চেক করে অ্যাভেলেবেল আছে, সে স্যার বলে যে স্যার এই রুমটা অ্যাভেলেবেল আছে, আপনি এখন ওই রুমটা থাকতে পারেন। অ্যাভেলেবেল না থাকলে কি সে বলতে পারবে? বলতে পারবে না। ডেটাবেস এরিয়াটা হলো আমার ডাটার ইনফরমেশনের একটা রেজিস্ট্রারি ফর্ম। আমার কোন ডেটা কোথায় গিয়ে সার্ভ করবে, কোন ডেটা কোথায় স্টোর করবে,
এই রেজিস্ট্রারি ফর্মটা মেনটেন করে কে? আমাদের ডেটাবেস। তো এখন ডেটাবেস সার্ভিস যেহেতু আমার লাগবে, আমাদের এই জ্যাম্পের ডেটাবেস সার্ভিস কে দিবে? এখন জ্যাম্পের সি প্যানেল ইয়াটা ওপেন করেন, সি প্যানেলটা, সেটা হলো মাই এসকিউএল। অ্যাপাচির নিচে যে বাটনটা আছে সেটা আমাকে কি করবে? ডেটাবেস রিলেটেড সার্ভিসেস আমাকে প্রোভাইড করবে। তার মানে আমাকে সাথে এই জিনিসটাকেও স্টার্ট করে ফেলতে হবে। তো যখনই আমি ওয়ার্ডপ্রেস সংক্রান্ত জিনিসপত্রের কাজ করব, আমাকে এই জিনিসগুলো করতে হবে, আর এগুলো অ্যালাউ করে দিবেন। যা যা চাইবে যে ভাই আপনি এটা লাগবে, অ্যালাউ করে দেই, অ্যালাউ করে দিবেন। এই যে এখন অ্যাডমিনে গেলে আপনি আপনার ডেটাবেসের একটা ইন্টারফেসের আইডিয়া পাবেন যে ইন্টারফেসটা দেখতে কেমন হয়। এই যে দেখেন, এটা হলো আমার ডেটাবেস ইন্টারফেস। ওকে, তার মানে আমরা এটাও ক্লিয়ার। এবার আসেন আমাদের টেক্সট ডকুমেন্টের লাস্ট কি ছিল, সেটা হলো যে আমার কি দরকার পড়বে? স্টোরেজের প্রয়োজন পড়বে। এখন স্টোরেজ আমি কোথায় পাবো? দেখেন, আমি কিন্তু বলেছি জ্যাম্প ব্যবহার করার দ্বারা আপনি আপনার পিসির কিছু অংশকে কি করেন? সার্ভার হিসেবে কনভার্ট করে দেন। যে সার্ভারটা আপনার কি করবে? এইরকম ভাবে রিয়্যাক্ট করবে। এখন সেই স্টোরেজটা আপনি কিভাবে অ্যাক্সেস করবেন? সেটার জন্য আপনি লোকাল হোস্টে চলে যান, সরি লোকাল হোস্ট বলে জ্যাম্পের ইয়াতে চলে যান, হ্যাঁ জ্যাম্পের সি প্যানেলে। এখন দেখেন জ্যাম্পের এখানে ডান পাশে মনে করেন যে অনেকগুলো বাটন লম্বালম্বি আছে না, সেখান থেকে 4 নাম্বার যে বাটনটা এক্সপ্লোরার নামে, এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি আপনার ওই জ্যাম্পের ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবেন। ওই যে লোকাল ডিস্ক জ্যাম্প, এটা হলো কি আমাদের জ্যাম্পের কন্ট্রোল প্যানেলের যে বিহাইন্ড দ্য সিন যে ইয়াগুলো আছে, ফোল্ডার আছে সেগুলা। তো এখান থেকে কিন্তু স্টোরেজ ফোল্ডার কোনটা, একটু উপরে যান, স্টোরেজ ফোল্ডারটা হলো আমাদের এখানে htdocs নামে সেই ফোল্ডারটা। এই যে একটু উপরে যান, উপর থেকে 6 নাম্বার, এই যে এটা কি htdocs, যেটা সেটাই হলো কি আমাদের স্টোরেজ ফোল্ডার। তার মানে আমি যদি এই ফোল্ডারে ঢুকেন, এই ফোল্ডারটাতে ভিজিট করেন, এই ফোল্ডারটার মধ্যেই আমি আমার সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস রিলেটেড যেসব কাজ হবে, যত রকমের আমি কি এই সার্ভার রিলেটেড কাজ করব, সব অ্যাক্সেসেবল আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, তো এই হলো আমাদের এই বিষয়টা যে জ্যাম থেকে আমার 4টা জিনিস কি চেক করা উচিত, এবং সেই 4টা জিনিস কিভাবে কিভাবে আমরা চেক করব, এবং কিভাবে কিভাবে আমাকে ফাংশনগুলোকে অ্যাক্টিভ করাতে হবে, সেই জিনিসগুলো আমরা জেনে গেলাম। এখন দেখেন htdocs এর ভিতরেই কিছু ডিফল্ট আকারে ফোল্ডার আছে, ড্যাশবোর্ড, ইমেজ, ওয়েব অ্যানালাইজার, এরপরে জ্যাম্প, অ্যাপ্লিকেশন, এগুলো একটাও আমাদের দরকার নাই। আমরা কি করব? সম্পূর্ণ এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিব। ঠিক আছে, এগুলো কিচ্ছুরই দরকার নাই, সিলেক্ট করলাম, ডিলিট, পার্মানেন্ট ডিলিটই করে দেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আমাদের জ্যাম্প টিউটোরিয়াল ক্লিয়ার, আমরা আর জ্যাম্পের উপর এত প্রেসার দিব না। এখন আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা লাগবে, কারণ ওয়ার্ডপ্রেস তো কাজ করতে হবে। তো চলেন একবার ইয়াতে আসেন গুগল ক্রোমে, সেখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস সার্চ করেন, wordpress.org, অথবা শুধু ওয়ার্ডপ্রেসে যান, শুধু ওয়ার্ডপ্রেস। এটা .com এ গেছে, org তে আসতে হবে আমাদের। এখন এখানে আসার পর তো তারা এখানে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ডাউনলোডের বাটন, এই যে এখান থেকে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেই তারা আমাদেরকে ডাউনলোড অপশন দিয়ে দিবে। হ্যাঁ, ক্লিক করেন। এরপরে এই যে বাম পাশের ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.4.3, হ্যাঁ ক্লিক করেন, সে আপনাকে 25 MB একটা জিপ ফাইল বা একটা কোড ফাইল দিয়ে দিবে। এখন দেখেন আপনার এই সফটওয়্যারটা কাজ করার জন্য যেই ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো ফিল আপ করা হয়ে গেল, এবং সবগুলো মোটামুটি আমাদের ডান। এখন আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটাকে ডাউনলোড করে ওই যে আমাদের কি জ্যাম্প স্টোরেজ দিল না এক্সপ্লোরার থেকে, এই htdocs, সেই htdocs এর ভিতর আমরা জাস্ট খালি ওয়ার্ডপ্রেস ফাইলটাকে রিলিজ করে দিব, এবং ওর পর থেকে আমরা কাজ করব। ঠিক আছে, আচ্ছা এটা ডাউনলোডটা কমপ্লিট হোক। ব্রেক নেওয়া দরকার, ব্রেক নিব নাকি না থাক কন্টিনিউ করতে থাকি? স্যাররা একটু রেসপন্স করেন, ব্রেক লাগলে বলেন যে স্যার একটা ব্রেক নেন, শর্ট ব্রেক নেন স্যার। আচ্ছা তাহলে এটা ডাউনলোড হোক।
ডাউনলোড করে জাস্ট খালি এটাকে কোন জায়গায় ফাইলটাকে রিলিজ করতে হবে আমরা এতটুকু সম্পর্কটা জানি। রাসেল স্যার আমাদেরকে রেখে ভাত খেয়ে ফেলতেছেন, এটা কি ভাবা যায়? দাওয়াত দিয়ে খাওয়াবেন। আচ্ছা হ্যাঁ, শেষ হয় নাই। আমাদের সবাইকে দাওয়াত করুক, আমরা সবাই আসবো তার বাসায় ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ একটু টাইম লাগে, যে একটু ইয়া হইতে হইতে সময় লাগে। এটা সবারই হবে, হ্যাঁ একটু প্রসেসিং হয় ডাউনলোড হওয়ার পরে, যেহেতু আমরা ওই যে উইন্ডোজ ডিফেন্ডার থাকে, তো সেই ক্ষেত্রে তারা একটু এটাকে একটু রিচেক করে যে আসলে এটার মধ্যে কোনো বাগ টাগ আছে কিনা বা এটার মধ্যে কোনো ভাইরাস আছে কিনা, সেই জন্য একটু সময় লাগে। তো প্রবলেম নেই, হয়ে যাবে, এটা একটু সময় দিয়েন, 1-2 মিনিট দিয়েন, হয়ে যাবে। কন্ট্রোল জে প্রেস করেন তো, এই যে হয়ে গেছে, হয়ে গেছে, গুড। তো এখন কথা হলো ওয়ার্ডপ্রেস ফাইল ইনস্টল হয়ে গেছে, মানে ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড হয়েছে, যেটা জিপ করা। জিপিং কি জিনিস এইটার সাথে হয়তো আমরা এখনো পরিচিত কেউ হই নাই, কোনো সমস্যা নেই। আগে ফাইলটা আমরা এক কাজ করি, ওপেন ফোল্ডারটা কোন মানে ফোল্ডারের ইয়াটা ওপেন করি, কোন জায়গায় ডাউনলোড হয়েছে। এই যে ডাউনলোড ফোল্ডারে এই যে ওয়ার্ডপ্রেস 6.4.3টা ডাউনলোড হয়েছে। তো আমি এখন এটাকে কাট করে কন্ট্রোল এক্স কাট করে নিব। কাট করে আমরা আমাদের ওই যে কোথায় htdocs জ্যাম এবং এর ভিতরে থাকা htdocs-এ গিয়ে আমরা কি করব, আমরা সেই ফোল্ডারটা আমরা এখানে রেখে দেব। হ্যাঁ এটাকে এখন পেস্ট করে দেন। ওকে, ডাউনলোড করে রেখে দিলাম। এখন আসেন এই যে এই ফাইলের রিসেন্ট কন্ডিশনটা আমরা একটু শেয়ার করি। এই ফাইলটা এখন জিপ করা। জিপ মানে কি দেখেন, ফর এক্সাম্পল আপনার কাছে 100টা ইমেজ আছে। এখন আপনি যখন মনে করলে যে আপনার এই 100টা ইমেজ আপনার ফ্রেন্ডকে পাঠাইতে হবে, ঠিক আছে, এখন আপনার ফ্রেন্ডকে পাঠাইতে হবে, এটা এখন আপনি কি করবেন, যদি আপনি ডিরেক্টলি সিলেক্ট করে সব সিলেক্ট করে আপনি ফাইলটা পাঠান, ফাইল মিসিং হইতে পারে, অনেক সময় এটাও বলবে যে ভাই এত বড় ফাইল আমরা এতগুলো ফাইল আমরা রিসিভ করতে পারবো না, অনেক সমস্যা হইতে পারে। সেজন্য আমরা কি করি, আমরা একটু বুদ্ধি খাটিয়ে একটা ফোল্ডারে রাখি, সেই ফোল্ডারটা আমরা ওপেন করে সাবমিট করে দিই। অনেকটাই সুন্দর এরকম না? ঠিক তেমনইভাবে যখন কোনো ফাইলে প্রচুর পরিমাণ মানে কোনো ফোল্ডারের প্রচুর পরিমাণ ফাইল থাকে, সেটাকে ঠিকঠাক মতো কাজ করানোর জন্য আমরা কি করি, সেইটাকে আমরা জিপ করে দেই। এখন এই যে স্যার যে জিপারটা ইউজ করতেছে সেটা কিন্তু একটা আলাদা সফটওয়্যার, স্যারের যেটা ইন্টারফেস আসছে আপনার সেটা নাও আসতে পারে। সেটার জন্য আপনারা কি করবেন, একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, যে সফটওয়্যারটার নাম হলো WinRAR। স্যার একটু ক্রোমে গিয়ে দেখায় দেন তো কোন সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। WinRAR। ওকে, এই যে WinRAR ডাউনলোড, হ্যাঁ এই লিঙ্কটাতে ক্লিক করেন এবং এরপরে এই যে উইন্ডোজ 6.2.24 ইংলিশ 64 বিট এখানে ক্লিক করলেই আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং এরপরে নর্মাল ইনস্টলেশন নেক্সট 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 ডান করে ইনস্টলটা কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে,
এটা জটিল কিছু না, এটা খুবই সহজ। যদি তারপরে জটিল মনে হয় অনলাইন থেকে হাউ টু ডাউনলোড এবং ইনস্টল উইন্ডার চেক করে নেবেন। ওকে ওকে, আমরা চলেন এবার ট্র্যাকে ফিরে আসি। হ্যাঁ, আমাদের ফোল্ডারটা আমরা কি করলাম, কাট করে আমাদের htdocs-এর ভিতরে পেস্ট করলাম। এখন কি করতে হবে, এখন এটাকে এক্সট্রাক্ট হিয়ার করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করেন, এই যে এক্সট্রাক্ট হিয়ার। অনেকগুলো ফাইল তো অনেক সময় লাগবে। হ্যাঁ, প্রায় 25 থেকে 30,000 ফাইল এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতর আছে। আমাদের রবি স্যারের কম্পিউটারের কনফিগারেশনটা একটু দেখি তো কেমন। দিস পিসিতে গেলে আমরা পাবো। আচ্ছা হ্যাঁ, এখান থেকেও দেখান। ভেরি ব্যাড না, কোনো সমস্যা নেই স্যার, কাজ করতে পারবেন। ওকে, আসেন এবার আমরা এক্সট্রাক্ট হয়ে গেছে, এখন আমাদের কাজ কি? সেটা কাজ হলো আর কিছু না, জাস্ট খালি এখন আপনি কি করবেন, আপনি এখন আপনার ওই যে লোকাল ওই যে হ্যাঁ জ্যাম্পের সি প্যানেল থেকে অ্যাপাচি যেটা আছে সেখান থেকে অ্যাডমিনে ক্লিক করবেন। এই যে এখন দেখেন আপনার আগের অ্যাডমিনটাতে কিন্তু অনেকগুলো ছিল, থার্ড পার্টি ওই যে একটা ওয়েবসাইট দেখাচ্ছিল, বাট এখন কিন্তু কোনো ওয়েবসাইট নেই। এখন ডিরেক্টলি সে আপনাকে ওয়ার্ডপ্রেস, মানে হলো আপনি ওই যে জ্যাম্প htdocs-এর ভিতরে যা যা রেখেছেন তাই কিন্তু দেখাচ্ছে। তো এখন আপনি যদি ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, এই যে ওয়ার্ডপ্রেস নামক যে ফোল্ডারটা মাত্র বানালেন যে ফোল্ডারটা, এই যে এখানেই এই যে ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডারটা সাজেস্ট করতেছে, এই যে নিচেরটা, রাইট। এখানে যদি ক্লিক করেন, সে এখন ওয়ার্ডপ্রেস, এই যে দেখবেন যে ওয়ার্ডপ্রেস সেটআপের ফিল্ডে চলে আসছে। তো এতটুকুই আমরা রাখি, একটা শর্ট ব্রেক নেই 5 মিনিটের, এরপর আমরা আবার কন্টিনিউ করে আজকের ক্লাসটাতে ইনশাআল্লাহ ওয়ার্ডপ্রেসটাতে কমপ্লিট ইনস্টলেশন ডান করবো আমরা। হ্যাঁ, র্যাম 8 GB নিয়ে যদি বলেন স্যার ভেরি ব্যাড, তাহলে তো আমি কি বলবো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কি বলেন? আচ্ছা ঠিক আছে স্যার, একটা শর্ট ব্রেক আসি, এরপর আমরা ইনশাআল্লাহ ইনস্টলেশনটা আজকে কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, আমরা জি, ইনশাআল্লাহ। ভালো হয় স্যার, 10 মিনিট হলে ভালো হয়। আচ্ছা তাহলে 40 নেন স্যার, 10 মিনিট পরে আমাদের তো ক্লাসই শেষ হয়ে যাবে, 42-43, 40-এ চলে আসি। হ্যাঁ 40 আছে। আচ্ছা আমার মনে হয় গাজী স্যারের রবি স্যারের স্ক্রিন শেয়ার হয়ে গেছে। স্যার আমি চাইলে কিন্তু আমি এখন স্ক্রিনটা শেয়ার করতে পারি, আপনি অফ করে দিতে পারেন। স্যারকে ধন্যবাদ, আপনি সবার হয়ে স্ক্রিনটা শেয়ার করার জন্য। হ্যাঁ ওকে ঠিক আছে, এবার আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। তো যেহেতু আমরা সব কিছু বুঝে গেছি, অ্যাটলিস্ট আমাদেরকে ইনস্টলেশন প্রসেস পর্যন্ত আমরা চলে আসছি। এখন আমরা চলেন কিভাবে ইনস্টলেশন শুরু করতে হয় সেই জিনিসটা। তো এখন আমার কাছে অলরেডি জ্যামটা ডাউনলোড করা আছে। আমি এখন আমার যদি এই যে ডাউনলোড ফোল্ডার থেকে যদি আমি এখন আমার কম্প্রেসড ফোল্ডার থেকে ঘুরে আসি, সেখানে অলরেডি আমার ওয়ার্ডপ্রেস নামক ফোল্ডারটা, আচ্ছা এখানে নাই, যদি আমি আমার জ্যাম ফোল্ডারটা ঘুরে আসি, এখানে কিন্তু অলরেডি ইনস্টল করা আছে। htdocs-এর ভিতরে এই যে ওয়ার্ডপ্রেস 6.4.2 এটা আছে, হয়তোবা 6.4.3 রিলিজ হয়েছে, সমস্যা নেই, ওয়ার্ডপ্রেস আমরা আপডেট করতে পারবো, ওইটাতে কোনো ইস্যু হবে না। সবাই একটু মিউট হয়ে যান, কারণ মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। ওকে, তো এখন আমি এটাকে এক্সট্রাক্ট করলাম অ্যাজ ইউজুয়াল, আমাদের ইয়াসার যেটা করেছে, আমি এক্সট্রাক্ট হিয়ার করলাম। তো যেহেতু আমার এখানে অলরেডি আরও অনেকগুলো ফোল্ডার আছে, কারণ আমি অলরেডি আরও অনেকগুলো কাজ করেছি, আমি এখন যেটা করবো সেটা হলো যে আমি এখন এই ফোল্ডারটা আপনাদের জন্য এরকম একটা ডেডিকেটেড ফোল্ডার বানাবো। শেষ হোক, হ্যাঁ এই ফাইলটা শেষ হয়ে যাক।
ওকে, এই যে আমার ফোল্ডারটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এখানে ওয়ার্ডপ্রেস না রেখে আমি আপনাদের ধরেন আপনাদের ব্যাচ নাম্বার দিলাম WP-2401। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আপনি শুরু করার আগেই আপনি ডিসাইড করে নেবেন যে আপনার ফোল্ডার নেম কি হবে। কেন বলতেছি, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হয়ে গেছে, ঠিক আছে, ধরে নেন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডান, সব কিছু ডান, কার্যক্রম শুরু করে দিয়েছেন, আপনার কাছে মনে হলো যে ভাইয়া ফোল্ডার নেমটা পছন্দ হয় নাই, ফোল্ডার নেম তখন কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তখন যদি ফোল্ডার নেম চেঞ্জ করেন তখন আপনি অনেকগুলো ফাংশনে কি পাবেন, ইরর পাবেন। সেজন্য যেটা সিলেক্ট করবেন সেটা এনশিওর হয়ে সিলেক্ট করবেন যে এই নামেই আমি আমার এই ফাইলটা কাজ করব, এই নামেই শেষ, এরপর আমি আর কিন্তু এডিট করব না। এই যে, তো এখন আমি আমার জ্যাম ফোল্ডারটা ওপেন করি, XAMPP, এই যে, ওকে, এখান থেকে স্টার্ট করলাম, আমি এখন অ্যাডমিনে ক্লিক করলাম, এই যে, এই যে WP-2401 আসছে। এখন আমরা কি করব, এটাকে সিঙ্গেল ক্লিক করে আমরা এটাকে এই যে ওপেন করব। এই যে দেখেন আমরা কি করছি, আমরা এখান থেকে জাস্ট খালি এতে ক্লিক করার পর সে আমাকে ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য একটা পারমিট দিবে, যেহেতু আমরা ইংরেজিতে ইউজ করব, আমরা ইংলিশ চেক করার পর দেন আমরা এই যে এই ইন্টারফেসের সাথে হব। এই যে সে বলতেছে যে আমাদের ডেটাবেস নেম, আমাদের ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট, এই জিনিসগুলো লাগবে। এখন এই জিনিসগুলো পাবো কোথায়, মনে আছে আমরা এখানে ওই যে MySQL অ্যাক্টিভ করেছিলাম না, আমরা এখন সেখানে চলে যাব, এটার অ্যাডমিনে ক্লিক করলাম, সে এখন আমার এখানে অ্যাডমিন অ্যাক্সেস দিবে। ওকে, এই যে আমারটা একটু লেট রেসপন্স করতেছে, বাট করবে, রেসপন্স করবে, ঠিক আছে। এখন এখান থেকে আমার একটা ফোল্ডার বানাইতে হবে, তো আমি এখন কি করব, দেখেন এনভায়রনমেন্টে অনেক কিছু আছে, কিন্তু আমরা এখন সেগুলোতে ফোকাস করতেছি না, আমরা জাস্ট খালি আমাদের যতটুকু দরকার ততটুকুই। আমরা এখান থেকে নিউতে যাব, নিউতে গিয়ে আমরা এখন এখান থেকে জাস্ট খালি এই যে একটা ডেটাবেস তৈরি করব, নাম কি দিব, WP, আমি সেম নামই দিলাম, এরপরে আমি এখন দিলাম 2401। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখেন আপনি যদি কি রাখেন, ডেটাবেস নেম 2 ওয়ার্ড 3 ওয়ার্ডের রাখেন, এটা এনশিওর করবেন যে ভাই 2-3 ওয়ার্ডের হইলে যেন আমার এখানে কোনো গ্যাপ না থাকে, কারণ ডেটাবেস নেমের সাথে স্পেসিং দেওয়ার কি আছে, বিরোধিতা আছে, স্পেসিং দেওয়া যাবে না। এটা হলো নাম্বার 1। প্রবলেম নাম্বার 2, আপনারা কখনো ওই যে আলাদা করার জন্য আমরা অনেক সময় হাইপেন ইউজ করি, ডেটাবেস নামের বেলায় হাইপেন ইউজ করবেন না, যদি বেশি প্রয়োজন হয় আন্ডার স্কোর ইউজ করতে পারেন, এই যে এরকম করে WP-2401 নামে একটা আন্ডার1 ইউজ করলাম, আমি আন্ডারলাইন। এখন আমি এটাকে ক্রিয়েট করে দিলাম, এই যে, তার মানে আমার প্রথম স্টেপ ডান, সে আমাকে ডেটাবেস নেম তৈরি করতে বলছে। ইউজার নেম পাসওয়ার্ড কোথায় পাবো, দেখেন যেহেতু এটা একটা লোকাল সার্ভার, কারণ এই লোকাল হোস্ট কিন্তু আমি ছাড়া আমার পিসিরটা আপনি কিন্তু অ্যাক্সেস পাবেন না, আপনি চাইলেও পাবেন না। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আরফিন স্যারের ইস্যু হচ্ছে, বাকিদেরও কি সেম ইস্যু? হ্যালো হ্যালো হ্যালো, জি জি সাউন্ডের সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, তার মানে একটু বাফারিং হচ্ছে না? জি স্যার। আচ্ছা, মেবি একটু পিং বেড়ে গেছে, আমি একটু চেক করি। হ্যাঁ, পিংটা অনেক বেশি।
আচ্ছা, এখন আশা করি ক্লিয়ার। এখন কি সবাই শুনতে পাচ্ছেন সঠিক? স্যাররা এখন ক্লিয়ার শুনতে পেলে আমাকে একটু জানান। এখনো ক্লিয়ার না স্যার। আচ্ছা একটু এটা আমি একটু নেটটা চেক করি। আচ্ছা স্যাররা এখন কি সবাই শুনতে পাচ্ছেন? এখন যদি প্রবলেম হয় তাহলে আর কন্টিনিউ করব না। এখন কি ক্লিয়ার স্যাররা? একটু বলেন তো, আমি এই যে একটু স্ক্রিন এখন চেঞ্জ। ক্লিয়ার স্যার, কথা জি 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 এখন শোনা যাচ্ছে স্যার। ওকে, এখন একটু কন্টিনিউ করি তাহলে। ওকে, তো আমরা বলতেছিলাম যে আমরা ডেটাবেস নেম বানালাম। আমাদের ডেটাবেস নেমের নামটা কি? এই যে WP2401। ঠিক আছে, আমি আর ডিসক্রিপশন আসছি না যে আর কি কি আছে, সাইট টক করতেছি না, আমি জাস্ট খালি অন ট্র্যাক ফোকাস করতেছি। হ্যাঁ, ওকে, তো যেটা আছে এটা আমাদের ক্লিয়ার, যেহেতু আমরা এটা তার হাত দিচ্ছি না, আমরা জাস্ট খালি ওকে। আমি এখন আমার এই যে নিউ ডকুমেন্ট 5-এ আমি এখন এই যে এটা হলো আমার ডাটাবেস নেম। এখন সে আমাকে একটা ইউজার অ্যাড করতে বলতেছে। দেখেন, এই ডাটাবেসটা কে অ্যাক্সেস করতে পারবে এটার জন্য ওই অ্যাক্সেসের ইউজার নেম আর তার একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। এখন যেহেতু এটা লোকাল হোস্ট, এটা আমি ছাড়া কেউ ইউজ করতে পারবে না। আপনি চাইলে এই ইউজারটা না ইউজ করে এটার বদলে আপনি একটা রুট ইউজার অ্যাড করতে পারেন। মানে রুট ইউজার, এর কোনো এডিশন করাও লাগে না, কিছু করা লাগে না। এই রুট ইউজারের কোনো পাসওয়ার্ডও থাকে না। যদি আমি এই জায়গাটায় এখন লেটস গোতে যাই, সেখানে কিন্তু আপনি এখন এই যে ওই যে আমি যেগুলো লিখেছি, এই যে WP2401 ডেটাবেস ইউজার, এরপরে এখানে লিখব রুট, আর এখানে পাসওয়ার্ড কিছু দেওয়া লাগবে না। ডেটাবেস হোস্ট, এখানে আমি লোকাল হোস্ট যেটা আছে সেটাই। টেবিল প্রিফিক্সে যেটা আছে সেটা আমরা এখানে আর চেঞ্জেস করব না। এই যে দেখেন, এটা ক্লিয়ার সবাই? তার মানে ডেটাবেস নেম 2401, ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, ডেটাবেস হোস্ট লোকাল হোস্ট অ্যান্ড টেবিল প্রিফিক্স WP। ঠিক আছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে সাবমিট করবেন। সে এখন বলবে যে হ্যাঁ অল রাইট, আমি আপনার সম্পূর্ণ অ্যাক্সেসগুলো পেয়েছি এবং সম্পূর্ণ কাজ করতেছে ঠিকঠাক মতোই। আমি এখন রান দ্য ইনস্টলেশন করলাম। এই যে দেখেন, সে এখন একটা ইনফরমেশন চাচ্ছে। দেখেন এখন কি ইনফরমেশন চাচ্ছে, সেটা হলো যে আপনি যে ওয়েবসাইটটা বানাবেন সেই ওয়েবসাইটের কিছু বেসিক ইনফরমেশন, জেনারেল ইনফরমেশন, সেটা কিন্তু আপনি চেঞ্জও করতে পারেন। তো যেহেতু আমরা প্রথমে একটা ব্লগ সাইট বানানোর চেষ্টা করব, এই যে এখানে আমরা একটা ব্লগ সাইট বানানোর চেষ্টা করতে পারি, বা যেটাই বানাই না কেন আমরা এখানে একটা সাইটের নাম দিতে পারি। বললাম যে আমি একটা ব্লগ সাইট বানাবো, ব্লগ সাইট। ঠিক আছে, এরপরে ইউজার নেম দেব। এখন ইউজার নেমটা কিসের ইউজার নেম? আমরা এর আগে একটা ইউজার নেম দিয়েছি, এটা কিন্তু ডেটাবেস ইউজার নেম, আর এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস ইউজার নেম। যেহেতু ওয়ার্ডপ্রেসটা আমরা কন্ট্রোল করব, ওই কন্ট্রোলার অ্যাডমিন লগ ইন করার জন্য ইউজার নেম লাগবে, সেটা আমি অ্যাড করলাম। তো আমি এখানে অ্যাডমিনই লিখে দিলাম, আর পাসওয়ার্ডের বেলাতেও আমি অ্যাডমিন দিলাম। কারণটা হলো ইউজার নেম শুধুমাত্র আমি, আর কেউ না। ঠিক আছে, তো এটা যে একটা উইক পাসওয়ার্ড, সেটা বলতেছে ভাই এটা কিন্তু খুবই একটা উইক পাসওয়ার্ড। বলছে ভাই আমার উইক পাসওয়ার্ডে আমি কনফার্ম করব। এরপর ইমেল অ্যাড্রেস, আমি এখানে একটা হজবরল ইমেল দিলাম। কারণটা হলো আমরা এখানে এখন কি করব না, তেমন মেইন ইমেল আমরা দিব
আপনি যদি মনে করেন যে হ্যাঁ এই প্রজেক্টে আপনি সিরিয়াস কাজ করতেছেন, দেন কিন্তু আপনাকে ইমেল ঠিকমতো দিয়ে দিতে হবে। হ্যাঁ, এরপরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটার মানে কি? দেখেন আমি যখন একটা ওয়েবসাইট বানাই তখন সেই ওয়েবসাইটটা কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি চেক করা হয়। এখন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি মানে কি? দেখেন একটা ওয়েবসাইট এটা কিন্তু গুগল সার্চ রেজাল্ট কিন্তু আসে, এবং গুগলের সার্চ রেজাল্টে আসার জন্য তার কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। এখন যেহেতু আমার ভাঙা ভাঙা ওয়েবসাইটটা যদি গুগল দেখে, কারণ আমরা তো ওয়েবসাইট এটা স্ট্যান্ডার্ড করতেছি, বানাচ্ছি মাত্র, এই অবস্থায় যদি গুগল দেখে, গুগল বলবে যে ভাই এই ওয়েবসাইট আমি কি দেখবো, এই ওয়েবসাইট তো নিজেই হজবঙ্গ। সেজন্য তখন কিন্তু আর আমাদের জন্য ঝামেলা। সেজন্য আমরা প্রথম পর্যায়ে ডিসকারেজ করে ইনস্টল করব, দেন আমার ওয়েবসাইট রেডি, সব কিছু ওকে, দেন এটা আমি উঠাই দিতে পারবো। এই যে দেখেন আমি যা যা দিয়েছি, এরপরে লোডিং নিবে, এরপরে কংগ্রাচুলেশন দিয়ে বলবে যে ভাই এখন লগ ইন করেন, এই যে সাকসেস। এখন আমি যদি লগ ইন করি, এই যেটাকে ক্লোজ করে দিই, এই যে লগ ইন করবো, ইউজার নেম কি দিয়েছিলাম অ্যাডমিন, আমি সেটাই অ্যাড করে দিলাম, এই যে অ্যাডমিন। এরপরে রিমেম্বার মি মানে হলো সে আমাকে আর পুনরায় লগ ইন করা লাগবে না, সে এখানে অ্যাক্সেস করে দিবে। আমি এখন লগ ইন করে ফেললাম। ওকে, ব্রিফলি আনঅ্যাভেলেবল বলতেছে, আমি একটু কন্টিনিউ করি। এই যে দেখেন কংগ্রাচুলেশন দিচ্ছে এবং বলতেছে যে ভাই আপনার ওয়ার্ডপ্রেস কি ইনস্টলেশন হয়ে গেছে, কংগ্রাচুলেশন। এটা হলো আমার ড্যাশবোর্ড, আমি এখানে কন্ট্রোল করব আমার ওয়ার্ডপ্রেস সাইট দেখতে কেমন হবে, আমি ওয়ার্ডপ্রেসে কী ধরনের ব্লগ পোস্ট করব, এই জিনিসগুলো এখানে থাকবে। আর আমার ফ্রন্ট ইন পেজটা দেখতে হলে আপনি এই যে এই ব্লগ সাইটের এখানে ভিজিসারে ক্লিক করে নতুন ডকুমেন্ট ওপেন করে এখান থেকে চেক করতে পারেন যে আমার ওয়েবসাইটের ফ্রন্ট দেখতে কেমন হয়েছে। এই যে দেখেন এটা আমার হলো একটা ওয়েবসাইটের ফ্রন্ট পার্ট। আমার অডিয়েন্স যারা আসবে আমার ওয়েবসাইট থেকে তারা এই পেজে এরকম আকার দেখতে পাবে। তো এই ছিল আজকের ক্লাসের আমাদের টোটাল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রক্রিয়া, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করতে গেলে কি কি প্যাটার্ন, কি কি ক্রাইটেরিয়া আপনাদেরকে ফলো করতে হবে, সম্পূর্ণ বিষয়টা। আশা করি আমরা সবাই এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পেরেছি এবং ক্লিয়ারভাবে ধরতে পেরেছি। এখন যেহেতু আজকের ক্লাসটা সফটওয়্যার ভিত্তিক, অনেকগুলো নতুন নতুন ইন্টারফেস আপনারা পরিচিত হয়েছেন, খুবই আনইজি লাগতে পারে, খুবই খুবই ফ্রাস্ট্রেটেড লাগতে পারে যে ভাই কি 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 দেখাচ্ছি। সেই জন্য একটু ঠান্ডা মেজাজে প্রথম দুইটা ক্লাস একটু কন্টিনিউ করবেন। এই দুটো ক্লাস যদি আপনি কন্টিনিউ করে ফেলতে পারেন আপনার আর প্রবলেম হবে না, ঠিক আছে? তো এইটুকু করে নেন। ওকে, তো সবাই ক্লিয়ার কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন, আমি অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছি, অ্যাটেন্ডেন্স শিটে অ্যাটেন্ডেন্সটাও দিয়ে দিন। ওকে, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আমি এদিক দিয়ে কোয়েশ্চেন নিতে থাকি। হ্যাঁ হ্যাঁ, জাকিবউদ্দিন খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমরা যদি প্রতিবার ওয়েবসাইট করতে হয়, মানে এক একজনের জন্য এক একটা বা অনেক রকম করতে হয়, তাহলে কি প্রতিবারই এরকম সেটআপ দিয়ে দিয়ে নেওয়া লাগবে? হ্যাঁ, ধরে নেন আপনি এখন প্র্যাকটিস করেছেন, ব্লক সেট বানিয়েছেন, আপনি এখন মনে হয় যে ভাই ঠিক আছে আমি ব্লক সেট বানালাম, আমার তো এই ব্লক সেটের দরকার আছে, এটা আমি ডিলিটও করতে পারবো না, তো এই ব্লক সেট থাকুক, আমার নতুন আরেকটা সাইট লাগবে, তাহলে আমি কি করব? তখন আপনাকে নতুনভাবে আবার রিসেট আপ করতে হবে। যদি বলেন যে না ভাইয়া আমার এই ব্লক সেটটা প্র্যাকটিসিং পারপাসে ছিল, আমার প্র্যাকটিস হয়ে গেছে, তাহলে এটার অল্টারনেট আছে, আপনি নতুনভাবে ইনস্টল করা ছাড়াই ওই সাইটটাকেই আবার রিমডেল করতে পারেন। স্যার এটা বুঝি নাই স্যার। আচ্ছা, মানে হলো অলরেডি আছে, আপনার ফাইলটা আপনার কাছে আছে, ঠিক আছে? ধরে নেন আমি এই যে অলরেডি কি করেছি, এই যে দেখেন এখানে আমি একটু ব্যাকে যাই, আমার এই যে জ্যাম পেজরক্সের ভিতরে 3টা ফাইল আছে, 24 আমি মাত্র তৈরি করলাম, এখানে আমার একটা প্রজেক্ট রেডি করা আছে। এখন আমার প্রজেক্টটা ঠিক আছে লাগবে, আমি এখন এই প্রজেক্টটা কিন্তু ডিলিট করতে পারবো না। এরকম যদি হয় তাহলে তো আপনাকে নতুন আরেকটা ফাইল কালেক্ট করতে হবে, তখন আপনাকে এই যে নতুনভাবে আপনাকে সেট আপটা করতে হবে, আপনাকে আর জ্যাম্প ইনস্টল করা লাগবে না। এখন যদি আপনার মনে হয় যে ভাই আমি তো ফাইলটা বানাবো, আপনি জাস্ট খালি এটাকে কি করবেন, এই যে এক্সট্রাক্ট করে আরেকটা ফোল্ডার বানিয়ে জাস্ট খালি ওই ফোল্ডারটা সিলেক্ট করে লোকাল হোস্ট থেকে ওইটার উপর কাজ করা শুরু করবেন।
ইনস্টলেশন, ডেটাবেস ইনস্টলেশনটা মানে কি এটাকে রিকাজ করতে হবে, রিওয়ার্ক করতে হবে, এছাড়া বাকি সব কিছুই কি অলরেডি এস্টাবলিশড। এখন বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, ওকে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গাজী রবি স্যার, ডেটাবেস কানেক্ট হচ্ছে না। আচ্ছা এটা, আচ্ছা একটু হোল্ড করেন, তাহলে আমি আপনার স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা সলভ করব। আব্দুল খালেক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে আমার রোল নাম্বারটা 55 থেকে 54 হয়ে গেছে। তাই না? আচ্ছা একটু বেশ কম হয়েছে, ওই মাঝখানে অনেকগুলা ওই যে সিকোয়েন্স ইয়া হয়েছে, আপগ্রেড হয়েছে, আমি নিজেই করছিলাম। এইটা একবার হয়ে গেছে, আর হবে না। হ্যাঁ, আপনি এখন ওই 54 থেকেই দিবেন। জি স্যার, ঠিক আছে। ওকে, স্যার আমি যদি ওই যে জ্যাম রয়েছে আমাদের যে জ্যামটা আছে ওখানে যদি নতুন করে আলাদা ডাটাবেস ক্রিয়েট করে নতুন আরেকটা সাইট ইনস্টল করা যাবে না ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যতগুলো লাগবে আপনি ততগুলোই কাজ করতে পারবেন, সমস্যা নেই। ক্রিয়েট করে করা যাবে, কিন্তু জ্যাম্প ওই একটা জ্যাম্পেই হয়ে যাচ্ছে। জ্যাম্প একটাতেই হচ্ছে, আপনি আলাদা আলাদা ফোল্ডার বানাবেন। এই যে আমি যেমন কি করেছি, হ্যাঁ বুঝতে এক একটা প্রজেক্টের জন্য এক একটা ফোল্ডার, জি। এইভাবে সহজ হবে। আর যাদের তো আপনার ডোমেইন হোস্টিং আছে তাদের তো আর প্রবলেম নাই। তারা প্রবলেম নাই, কিন্তু আপনারা প্র্যাকটিসিং পারপাসে করতে পারেন। কারণ আপনাদের সাথে আমি এখন অনেকগুলো প্রিমিয়াম রিসোর্সেস শেয়ার করব, সেগুলো ক্র্যাক ভার্সন হবে, সেগুলো কিন্তু আপনি ডোমেন হোস্টিংয়ে ইউজ করলে আপনি প্রবলেম শিকার হতে পারেন। সেই জন্য জ্যামটা আপাতত প্র্যাকটিসিংয়ে থাকেন। জি স্যার, ঠিক আছে। ওকে, মার্শাল চৌধুরী। হ্যালো ভাইয়া, জি, আমার মানে প্রেজেন্ট শিটে আমার নামটা নাই। শান্ত, তাই না? হ্যাঁ। এটা কি আপনার প্রথম ক্লাস? আরে ক্লাসগুলো কি রেকর্ডিং হচ্ছে? ক্লাস রেকর্ডিং হচ্ছে। আপনি কি আজকে ফার্স্ট ক্লাস জয়েন করেছেন, নাকি এর আগেও জয়েন করেছেন? জি, এগুলো রেকর্ডিং হয়, আপনি ভিডিও লিংক পেয়ে যাবেন গ্রুপে। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, প্রথম ক্লাস হলে এটা একটু প্রবলেম হয়, আপনি হয়তো বা আপনার ইয়াটা নাও পেতে পারে। সেক্ষেত্রে আপনি নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করবেন, নেক্সট ক্লাসে আপডেট হয়ে যাবে, এটা হলো প্রথম কথা। ওকে, আর কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর অ্যাটেন্ডেন্স কিভাবে দিতে হয় উনি একজন কোয়েশ্চেন করেছেন, একে সরকার জয়া। আপনার স্যারের নামটা কি? স্যারের অরিজিনাল নামটা কি? জয়া সরকার বা এরকম কিছু? আচ্ছা, আপনার নামটা একটু বলিয়েন। হ্যাঁ, ওকে, মার্শাল চৌধুরী স্যার। রানী সরকার না? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, রানী সরকার। এই যে আমি যে শীটটা দিই সেই আসসালামু শীটে আলাইকুম। আমি একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছি, 1 মিনিট। এই যে এখানে জাস্ট খালি এই যে এই জায়গাটা ক্লিক করে আপনি প্রেজেন্ট দিয়ে দিবেন, আপনার রোল নাম্বার 12। হ্যাঁ, শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো। শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো, হ্যালো। আচ্ছা, স্যার কি এখন সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ওই যে স্যার আমি একটু সমস্যার মধ্যে পড়ে গেছি স্যার। আমি আমার তো স্যার ওই জ্যামটা ইনস্টল হচ্ছে না স্যার। কি প্রবলেম বলতেছে? প্রবলেম বলতেছে যে আপনার ওই জ্যাম ফোল্ডারে জায়গা নেই, এরকম একটা কিছু বলতেছে। আচ্ছা, তাহলে ফোল্ডারটা মনে হয় ফুল হয়ে আছে এটা। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা দেখি। আচ্ছা, রানী সরকার স্যার, আমি একটু বলি, একজন একজন করে শেয়ার করি। রানী সরকার স্যার, আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন এই বাটনগুলোতে ক্লিক করলে এই যে প্রেজেন্ট অপশন আছে, জাস্ট খালি প্রেজেন্ট দিয়ে দিলে প্রেজেন্ট হয়ে যাবে। সামনের ক্লাস থেকে আপনি নিজে দিয়েন। হ্যাঁ, ওকে। আচ্ছা, রহমান মজিদ। জি জি, সালাম আলাইকুম। হ্যাঁ, কোশ্চেন আছে কিনা? জি ধন্যবাদ। আমি ওই যে ইউজার নেম যেটা রুট দিয়েছেন, হুম, এটা কি আমরা ওই যে প্রত্যেকবার রুট দিতে পারবো একাধিকবার, নাকি এটা শুধুমাত্র জ্যাম্পের জন্য রুট দিতে পারবেন, শুধুমাত্র জ্যাম্পের জন্য। মানে
মানে আমরা যে সবগুলো প্রজেক্টের জন্য দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, সবগুলো প্রজেক্টের জন্য দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় ক্লিয়ার হওয়ার জন্য, ওই যে আপনি যেটা বললেন যে আমরা যখন একাধিক প্রজেক্টে কাজ করব তখন সেক্ষেত্রে জ্যামটা ঠিক থাকবে, কিন্তু ওয়ার্ডপ্রেসটা তখন কি প্রত্যেকবারেই ডাউনলোড করে নিতে হবে? না, ডাউনলোড না, প্রতিবার নতুন নতুন ফাইল। এই যে জ্যাম্পের ভিতরে এসি ডক্স, এটার ভিতরে তো আপনি অলরেডি ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটা রেখেছেন, আপনি কি জব করবেন কি জাস্ট খালি হ্যাঁ। এক্সট্রাক্ট করে নতুন ফোল্ডার বানিয়ে এরপরে আপনি আপনার জ্যাম্পের অ্যাডমিন থেকে নতুন আবার ওই যে নতুন ফোল্ডারে ঢুকবেন, এভাবেই কন্টিনিউ থাকবে, করতে থাকবে। ও আচ্ছা, আপনি ওর ভিতরে হচ্ছে ওয়ার্ডপ্রেস 1 ওয়ার্ডপ্রেস 2 এবং যতগুলো রাইট বানাবেন রাইট ততগুলো বানাবেন। রাইট রাইট। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, রায়হান স্যারের প্রবলেম সলভ। আচ্ছা আমি এখন স্ক্রিনটা অফ করি। ইয়া স্যার, গাজী রবিন স্যার, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আমি তো বলি নাই। ও রায়হান Hello, স্যার, sir. হ্যাঁ হ্যাঁ রায়হান স্যার বলেন। স্যার আমার রুল 4 থেকে 5-এ হইছে। আচ্ছা ওটা একটু 19-20 হবে আজকের ক্লাসটাই, এরপর আর হবে না। না কই 4ই তো আর আছে। গত ক্লাসে স্যার না না 4ই তো আগে আছে। লিভ নেওয়ার কারণে প্রেজেন্টেশনটা করতে পারি নাই। স্যার স্যার কেউ কি চলে গেছেন নাকি আমাদের টিম থেকে? এরকম কিছু হয়েছে না? না না, ওই যে সিকোয়েন্সে 19-20 হয়েছিল, মানে 51 52 53, এরপরে 54 নাই, পাওয়ার 55, এই জন্য সিকোয়েন্স চেঞ্জ হয়েছে। আর ইয়া স্যারের রুল 4ই আছে, রায়হান স্যারের রুল 4 নাম্বারই আছে। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমাদের এই বেজে সব 100% স্কলারশিপের না এমনি? এটা তো যারা ব্যাচ বানিয়েছে তারা হয়তো ইনশিওর করতে পারবে, তো আমি আমি আমার পর্যন্ত এই নিউজ আসেন আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার রবিন স্যার আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন। ওকে, database কোনো কারেন্ট টু হুইচ মিন্স ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইজ ওকে বাট রং ডাটাবেস। ওকে, ডাটাবেস ইয়াতে জানতো, ওই যে আগের ট্যাবটাতে চলে আসেন, ডেটাবেসের যে ট্যাবটা, ডেটাবেসের ট্যাবটা কই? রাইট, এখানে ডেটাবেস নাম কি দিছেন? কোনো ডেটাবেস বানাইছেন? বানান নাই তো, বানান। এই যে লিস্টে বাম পাশে, একেবারে বাম পাশে ওই যে দেখেন নিউ নামে একটা অপশন আছে উপরে, রাইট, এখানে ক্লিক করেন, এখানে একটা ডেটাবেস নেম বানান। বানান আপনি ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস। হ্যাঁ একটু সময় লাগবে, টাইম দেন। হ্যাঁ এখানে দেন ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস নাম দেন, স্মল লেটার ইউজ করেন, হ্যাঁ এটা সবচেয়ে বেটার হয়। হ্যাঁ ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস, হাইপেন না, বলেছিলাম হাইপেন ইউজ করবেন না, আন্ডার স্কোর দেন বেশি থেকে বেশি, না হলে নর্মালি একসাথে লিখে দেন। হ্যাঁ রাইট, ওকে এটা কপি করে রাখেন। হ্যাঁ এবার ক্রিয়েট করেন। এখন এই যে সাকসেস বলছে না, এখন এই নামটাই আপনি ওই যে ডাটাবেস নেমে দিয়ে দেন, এখানে আর কিছু করা লাগবে না, টেবিল অটোমেটিক্যালি তৈরি হবে। ডেটাবেস নেম যেটা এই যে উপরে, হ্যাঁ এইটাতে দিয়ে দেন, এই যে এখন সাবমিট করেন। অলরাইট, এখন নেক্সট আপনি নিজেই করতে পারবেন, ঠিক আছে? ওকে, আর কার কোনো প্রবলেম? স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে, কার জানি বললো যে প্রবলেম স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে। আমার স্যার হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন। আমরা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না, আপনি কি শেয়ার করেছেন? গাইডলাইন করবেন স্যার? আচ্ছা সমস্যা হচ্ছে না। আচ্ছা ওই যে আপনার বাটন কম্পিউটারে তো আছেন আশা করি, এই যে নিচে যে জি, জি। প্রেজেন্ট নাও এর যে বাটনটা আছে ওটা কি ফাইন্ড আউট করতে পারছেন? প্রেজেন্ট নাও, প্রেজেন্ট নাও। এই যে নিচে বাটনগুলো, যে রিঅ্যাকশন বাটনটা আছে না যেখান থেকে আপনি রিঅ্যাকশন করেন, জি জি জি। সেটা ডান পাশেই প্রেজেন্ট নাও বাটনটা আছে, ডান পাশের বাটনটাই। প্রেজেন্ট এখানে সিসি একটা, আরেকটা স্যার প্রেজেন্ট নাও। জি স্যার। ওকে, এখানে ক্লিক করলে অনেকগুলো ফাংশন জি। পাবেন, উপরে দেখবেন যে 3টা অপশন দেওয়া আছে, ক্রোম ট্যাব, উইন্ডোজ, ইন্টায়ার স্ক্রিন। জি। ইন্টায়ার স্ক্রিনটাকে সিলেক্ট করেন,
এরপরে ইন্টার স্ক্রিনের বরাবর নিচে একটা ডিসপ্লে আছে, মানে পপ আপ করছে, ওই ডিসপ্লেটাকে সিলেক্ট করে দেন শেয়ার করেন। স্যার ইয়েস এই যে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। কংগ্রাচুলেশন। হ্যাঁ, প্রবলেমটা বলেন। থ্যাংক ইউ স্যার। প্রবলেম হচ্ছে স্যার আমি স্যার এই যে জ্যামটা স্যার ইনস্টল করতে পারছি না। হ্যাঁ, আপনি কোন ড্রাইভটা ইনস্টল করবেন এটা একটু আমাদেরকে দেখান। স্যার আমার তো আসলে টোটালটাই সি ড্রাইভ স্যার। টোটালি সি ড্রাইভ। ওকে, সি ড্রাইভের জি, কি জি, আমার কন্ডিশন, কতটুকু খালি আছে এটা একটু দেখান আমাদেরকে। স্যার আপনি কি দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, সি এখানে ড্রাইভটা আসলে একটু এই দেখান, অপশনটা- সি ড্রাইভটা একটু দেখান আগে। দিস পিসি হয় না, দিস পিসিতে যান। আচ্ছা, এখানে আসে না না। আচ্ছা, তাহলে নিউ ফোল্ডার নামে ফোল্ডারগুলোতে ওপেন করেন। নিউ ফোল্ডার নামে ফোল্ডারগুলো আচ্ছা 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 আচ্ছা, আমি আরেকটু ইজি করে দিই। আপনি সেটআপটাকে আপাতত মিনিমাইজ করেন। সেটআপটা আপাতত আমাদের দরকার নাই। জি ওকে, জি এখন আপনি যে স্ক্রিনটা আছে না এটা একটু বড় করেন। হ্যাঁ, যেটার উপর মাউস রেখেছেন সেটা একটু ওপেন করেন, বড় করেন। বড় করে স্যার। আপনি এখন আমাদের দিস পিসি নামে কি বাম পাশে থেকে কোনো অপশন নাই? টোটালি কোনো ফাংশন নাই এখানে। না স্যার এখানে তো দেখছি না। আমি কি সার্চ করে দেখবো স্যার? আমি উইন্ডোজ 11 না কখনো ইউজ করি নাই, সেজন্য আমি নিজেও একটু কনফিউজড যে বাটনটা কোথায় থাকে স্বাভাবিক। দিস পিসি, হ্যাঁ, দিস পিসি তো করা নাই। সার্চ করতে বলে না তো নাই স্যার। আচ্ছা, আপনি এক কাজ করেন, ওর তো এই অপশনই নেই। ওকে, এক কাজ করেন, আপনি ডেস্কটপে চলে আসেন, মানে এটাকে মিনিমাইজ করেন। আচ্ছা, মিনিমাইজ করেন না, আরেকটা সলিউশন পেয়েছি। আচ্ছা, একটু ওপেন করেন এটাকে, ফোল্ডারটাকে ওপেন করেন। এই যে আপনার একটু উপরে দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে। অপশন না, ইউআরএলটাতে চেক করেন, ইউআরএলটা। জি জি জি। এই যে ইউআরএলটা স্যার ইউআরএলটা, সেখানে ডান পাশে ডাউনলোড নামে ইউআরএল লেখা আছে। রাইট রাইট রাইট, হ্যাঁ, এই যে স্যার। এটার সাথে যে আইকনটা আছে না বাম পাশে, যে আইকনটা সেটাতে ক্লিক করেন। হ্যাঁ এটা হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন তো কিছু আসে না না। ডাউনলোড হোম গ্যালারি ডেস্কটপ পিকচার না স্যার। ইয়াতে আইকনে ক্লিক করে কিছু হয় না। না আইকনে স্যার এই এরকমই থাকে স্যার এই যে। তাহলে তো হলো না। আচ্ছা, উইন্ডোজ 11 কে আছেন একটু হেল্প করেন ওনাকে, কেউ ইউজ করছেন পারছেন? আচ্ছা, আপনি একটু তাহলে মিনিমাইজ করেন এটাকে, মিনিমাইজ করে আচ্ছা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করেন। মাউসের রাইট বাটন ক্লিক করেন নরমালি, হ্যাঁ। জি আচ্ছা, এখান থেকে পার্সোনালাইজ, এখান থেকে আমাদের পার্সোনালাইজেশন থেকে আমাদের থিমস, এখানে তো কিছু পাচ্ছি না। টাস্ক বার ফন্ট, আচ্ছা আপনি একটু নতুন ট্যাব ওপেন ইয়াতে চলে আসেন, আমি এখানেও খুঁজে পাচ্ছি না। আপনি একটু গুগল ক্রোম বা ব্রাউজার ওপেন করেন। গুগল ক্রোম স্যার। সেখানে লেখেন হাউ টু এনেবল দিস পিসি শর্টকাট। হ্যাঁ, এনেবল বিএলই, বিএলই, হ্যাঁ, এনেবল। এরপরে লেখেন হলো দিস পিসি ইন উইন্ডোজ 11। ওই যে দেখেন নিচে সাজেশন দিচ্ছে। আচ্ছা, সিলেক্ট স্টার্ট সেটিং পার্সোনালাইজেশন, এটা একটু ফলো করেন। হ্যাঁ, সেটিংস ওপেন করেন। হ্যাঁ, সার্চ থেকে সেটিংস, SE এই যে সেটিংস। এরপরে যান হলো, এরপরে কি বললো দেখেন তো, গাইডলাইন নেন। থিম সম্ভব। হ্যাঁ, আন্ডার পার্সোনালাইজেশন সিলেক্ট থিমস, তার মানে থিমসে চলে যান এবার। ওই যে সেটিংসটা ওপেন করেন ডান পাশ থেকে, রাইট রাইট, এই যে থিমস,
এবারে এখান থেকে একটু নিচে যান, পার্সোনালাইজেশন নামে কিছু আছে কিনা দেখেন। এই যে ডেস্কটপ আইকন সেটিংস, এই যে নিচে 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 রিলেটেড সেটিংস, এই যে হ্যাঁ ক্লিক করেন। এই যে এখান থেকে ওই যে কম্পিউটার নামে যে অপশনটা আছে না, ওই যে উপরে দেখেন ডেস্কটপ আইকনস, এখানে না একটু উপরে। স্যার ওই রিসাইকেল ভেন্টিন ওগুলো সবগুলো দিতে পারে, আবার খুঁজে পাবেন না। এই সাইকেল বিন অলরেডি সিলেক্টেড আছে। আচ্ছা অ্যাপ্লাই ওকে করে দেন, এবার হয়ে গেছে। এবার একটু মিনিমাইজ করে দিস পিসিতে আসেন। হো দেখ সাকসেস হলাম। হ্যাঁ এই যে এবার এই যে আমার লিস্টের সবচেয়ে নিচে দেখেন আমার যতগুলো আইটেম আছে সবগুলোর নিচে ডিসপিসি নামে একটা অপশন আছে। হ্যাঁ ডাবল ক্লিক করেন, এই যে উইন্ডোজ আপনার এখানে কই প্রায় অনেকই তো খালি, 381 জিবি অ্যাভেলেবল আছে, মাত্র 400 এমবি লাগে। আচ্ছা একটু ব্যাকে যান, একটু ব্যাকে যান। জ্যাম ফাইলটাকে ওপেন করবো স্যার? না এটা ডিলিট করে দেন, এটা লাগবে না আমাদের। এটা স্যার আমার মনে হয় সম্ভবত আমি একবার করেছিলাম স্যার, করার পরে আনইনস্টল করে দিয়েছিলাম। আচ্ছা এখন এটা ডিলিট করে দেন, এটা কমপ্লিট ডিলিট করে দেন, এটা রাখারই দরকার নাই। শিফট ডিলিট করে দিই স্যার, শিফট ডিলিট। হ্যাঁ শিফট ডিলিট করে দেন। হ্যাঁ এবার আপনি আবার ওই যে এবার জ্যাম্প ইনস্টলেশন আসেন। জি জি। ওকে নেক্সট 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 নেক্সট, হবে ইনশাআল্লাহ। এবার হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে এই এটা প্রবলেম হয়েছে কি আমি বুঝতে পারছি, ওই যে মানে ইনস্টল করতে গিয়ে বলতেছে জ্যাম ফাইল নামে অলরেডি ফাইলটা এক্সিস্ট আছে, সেটাই প্রবলেম দিচ্ছিল আর কি। আমি একবার আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি একবার ট্রায়াল দিয়েছিলেন, ও আচ্ছা 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 সেজন্য ইস্যু হচ্ছে। ওকে ওকে এখন হয়ে যাবে, ঠিক আছে স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে স্যাররা, সবাইকে আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের জন্য আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ প্রোভাইড করা হবে, আমরা